আমি আদিত্য ভাইকে বিয়ে করব না বাবা। ওনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি ওনাদের নিষেধ করে দাও। উপরোক্ত কথাটি চিরকুটে লিখে মেধা বাসা থেকে বেরিয়ে গেছে। একরাশ অভিমান নিয়ে সারাদিন পেরিয়ে গেলেও সে বাসায় ফিরেনি। মেধার বাবা অফিস থেকে ফিরে চিরকুটটা ড্রেসিং টেবিলের উপরে পেলেন, আর চিরকুট পড়তেই চিন্তিত হয়ে মেয়েকে অনবরত কল করতে থাকলেন। না, এই মেয়ে ফোনও সুইচ অফ করে রেখেছে। না জানি কোথায় গেছে কে জানে। এসব ভেবে উনি আর না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন মেধার মামা বাড়ির উদ্দেশ্যে। ওনার ধারণা মেধা সেখানেই গেছে, কারণ মন ভার হলে সে ছুটে চলে যায় মায়ের কাছে। ঘন্টার পর ঘন্টা বসে গল্প করে সময় কাটায় মায়ের শিওরে বসে। আজও হয়তো সেখানেই গিয়েছে, তাই করেছে। বোধহয় কত শত নালিশও দায়ের করেছে ওনার বিরুদ্ধে। এসব ভেবে মলিন মুখে হাসলেন রেজাউল হক। তখন কিছু একটা ভেবে উনি কল করলেন মেধার বড় মামার কাছে। মনটা মানছে না দেখেই নিশ্চিন্ত হতে মূলত কলটা করলেন। দুইবারের বেলায় মেধার বড় মামা রহমান খান কলটা রিসিভ করলেন। কিছু জিজ্ঞাসা করার আগে উনি বললেন, এসেছে। এতে রাতে তোমার আসার প্রয়োজন নেই। খেয়েছে কিছু? তা জেনে কি করবা? মেয়েটা বেশি খাচ্ছে বলেই তো বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছো। যাই হোক, রাতে বিয়েতে আসার প্রয়োজন নেই। কাল আদিত্য গিয়ে দিয়ে আসবে। আদিত্য আপনাদের বাসায়? ছিল, তবে কাজ সেরে সকালেই চলে গেছে। ও আচ্ছা। তারপর রহমান কল কেটে দিলেন। রেজাউল হক ফোনের দিকে তাকিয়ে হাসলেন। মেধার মা অর্থাৎ ওনার সহধর্মণী মারা গেছেন 17.5 বছর হতে চলল। মেধাকে জন্ম দিতে গিয়ে উনি মারা গেছেন। তখন রেজাউল হক ছিলেন একজন বেকার পুরুষ। বাসা থেকে পালিয়ে সকলের অমতে বিয়ে করেছিলেন ওনারা। ওনাদের বিয়ের 2 মাস যেতে না যেতেই মেধার মা মিনা কনসিভ করে ফেলেন। প্রথম 3 মাস কষ্ট করেন খুব। মেয়ের অবস্থা দেখে মেধার নানির মেনে নেয় উনাদের। নিজের অফিসে কাজ দেয় রেজাউল হককে। ধীরে ধীরে উনিও বিশ্বাস অর্জন করে নিজের জায়গা তৈরি করে নেন। সেই সঙ্গে বেকারত্ব থেকে মুক্তিও পান। ততদিনেই মিনার 8 মাস রানিং। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসে, ভয়ও বাড়তে থাকে। তারপর হঠাৎ একদিন পেন উঠাতে ওনাকে হসপিটালে নিয়ে যান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এক পর্যায়ে মিনাও হাল ছেড়ে দেয় আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদ্য নবজাত মেয়ের মুখটা দেখার পরপরই। তখন মেধার বড় মামা রহমান খান ছোট বোনের কবর দেন শিউলি গাছের তলে। রেজাউল খানও মত বিরোধ করেনি। এভাবে দিন গেল, মাস গেল, কষ্ট করে মেধাকে নিজের হাতে বড় করলেন তিনি। যদিও মিনার পরিবারকে উনি সব সময় পাশে পেয়েছেন, আর মেধাকে বড় করার পেছনে ওনাদেরও অনেক অবদান রয়েছে। যেমন যেমন সীমা এ অবধি যথেষ্ট করেছেন ওনাদের জন্য, যা কখনো ভোলার মতো না। আর সীমা হচ্ছে আদিত্যের মা, মিনার বড় বোন। সীমা অনেক বড় মুখ করে আবদার করে বলেছেন মেধাকে উনি কাজ ছাড়া করবেন না, তাই আদিত্যের বউ বানিয়ে নিয়ে যাবেন নিজের কাছে। কিন্তু এ কথা শুনে মেধা বেঁকে বসেছে। তার কথা আদিত্যকে সে বিয়ে করবে না, মানে করবে না। আদিত্য নাকি মানুষ না, সে একটা জীবন্ত রোবট, যার ব্যবহার নাকি রোবটের মতোই। মেয়ের এমন অভিযোগ শুনে উনি নিজেও খুব বুঝিয়েছেন, তবুও কাজ হয়নি। তার একটাই কথা, তাকে বিয়ে করবই না। তারপর সকালে চিরকুট লিখে চলে এসেছে মামা বাড়িতে। যদিও উনি চান না মেধার এখন বিয়ে দিতে। মেয়েটা সদ্য এসএসসি পাশ করে কলেজে উঠেছে। এর চেনা জানা গণ্ডি বিস্তৃত করার এটাই মোক্ষম সময়। কিন্তু কিছু করার নেই, সে বড় হয়েছে, অনেকের নজরও পড়েছে। তাছাড়া ওর জন্য প্রায় সময় অফিসের কাজ বাসাতে সারতে হয়। রাতে দেরি হয়ে গেলে সীমা নয়তো অন্য কাউকে এসে থাকতে হয়। এত বড় বাসায় তাকে তো আর একা রাখা যায় না। আর এখন ওনার নিজের অফিসও রয়েছে। মেহনত করে টাকা পয়সা আয় করেছেন।
এত কষ্টের পর নিজের অফিসে গাফিলতি করলে চলে। এজন্যই উনি সীমা প্রস্তাব নিয়েও খুব ভাবছেন। উনি অবগত সীমার কাছে মেধা খুব ভালো থাকবে, আদরে থাকবে। আর আদিত্য ছেলে হিসেবে বেশ ভালো, যদিও ওর ব্যবহার ভীষণ রুক্ষ, তারপরও মনের দিকে দিয়ে ওর ধারের কাছে কেউ ঘেঁষতে পারবে না। আর ওকে জামাতা হিসেবে গ্রহণ করতে ওনার আপত্তি নেই। রহমান খানের কথা অমান্য করে রেজাউল হক মেয়ের কাছে চলে আসলেন। তারপর গাড়ি পার্ক করে সোজা হাঁটা ধরলেন মেধার জন্য বরাদ্দকৃত রুমের দিকে। মেধা তখন রুম থেকে বের হচ্ছিল, হাতে বড়ই, মুখেও আছে গুঁড়ো মরিচ আর লবণ মিশিয়ে খাচ্ছে সে। হঠাৎ বাবার মুখোমুখি হতে মুখের হাসিটা মিইয়ে গেল তার। মনেও পড়ে গেল মামুর কথা, মনেও পড়ে গেল মামুনি বলা কথাগুলো। কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগলো অপ্রিয় মানুষটাকে চিরসঙ্গী বানানোর তিক্ত প্রস্তাব, যাকে সে সহ্য করতেই পারে না। পছন্দ তো দূর, আজ সকালেই যেমন দেখা হয়েছিল আদিত্যের সঙ্গে তার, কিন্তু আদিত্য ভালো মন্দ জিজ্ঞাসা না করে তাকে বলল, কলেজে নাকি এখানে কি? এই কথা শুনে জবাব দেওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও মেধা চট করে বলে ফেলল, তাতে আপনার কি? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তোমার মধ্যে বড্ড আদবের অভাব। আপনি আমাকে বেয়াদব বললেন? তো তারপর তাকে আর কিছু বলতে না দিয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল আদিত্য। এছাড়া যখনই দেখা হবে একটা করে খোঁচা মারবেই মারবে, আর এই লোককে বিয়ে করবে সে কখনোই না। এসব ভেবে মেধার মুখে রাগে অভিমানে বেশ থমথম হয়ে উঠল। হঠাৎ বাবাকে জড়িয়ে ধরে ঠোঁট ফুলিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। মেয়ের কাণ্ড দেখে রেজাউল মৃদু হাসলেন, মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে স্নেহের সাথে। তখন রহমান সাহেব হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। ওনাকে এইভাবে আসতে দেখে মেধা চোখ মুছে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সীমা নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমি সেখানে যাচ্ছি না মা, তুমি যাবে? অবশ্যই চলো। তারপর ওনারা গেলেন আদিত্যের বাসায়। বাসায় তখন থমথমে অবস্থা বিরাজ করছে। ড্রয়িং রুমে আদিত্যের বাবা চিন্তিত মুখে বসে আছেন, চারিদিকে জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন ওনার থেকে জানা গেল আদিত্যের ছোট ভাই আমার বাসায় অশান্তি শুরু করেছে। রোজ রোজ তার মোটা অঙ্কের টাকা চায়, না দিলে শুরু করে ভাঙচুর। সে আজও খুব ঝামেলা করে বাসা থেকে বেরিয়ে গেছে, কারণ আদিত্য আসার সময় হয়ে গেছে। আদিত্য এখন জানে না এসব, জানলে কি হবে কে জানে। আর ছেলের এরকম জঘন্য ব্যবহারে সীমার প্রেশার হাই হয়ে গেছে। উনি নিজেও খেয়াল করে মাথার পানি ঢালতে গিয়ে ওয়াশরুমে পড়ে মাথায় চোট পেয়েছে। 4টা সেলাই পড়েছে, তবে এখনও প্রেশার কমেনি, বরং বেড়েছে। পরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পুরো ঘটনা না শুনে মেধা দৌড়ে গিয়ে একবার মামুনিকে দেখেও এসেছে। বেশিক্ষণ দাঁড়ায়নি, মামুনির ঘুমের সমস্যা হবে ভেবে, তবে নিচেও নামেনি। সে এখন দাঁড়িয়ে রয়েছে আদিত্যের রুমের সামনে। আদিত্য রুমে নেই জেনে এসেছে সে। আদিত্যের উপর এখনো ভীষণ রেগে আছে, তাই কিছু একটা করবে যাতে আদিত্যের রাগ তার জিনিস দিয়েই মেটানো যায়। এসব ভেবে মেধা 4টা টি শার্ট পিঠ বরাবর মার্কার কলম দিয়ে লিখল। আমি বলদ? তখন পেছন থেকে কেউ ওর হাতটা টেনে স্বর্ণের একটা রিং খুলে নিল। মেধা হতভম্ব হয়ে তাকিয়ে দেখে স্বয়ং আদিত্য দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি স্বাভাবিক, তবে রিং খুলে নেওয়ার কারণ জানতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে আদিত্য কিছু না বলে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সময় নিয়ে বের হয়ে দেখে মেধা সেখানে সেভাবেই দাঁড়িয়ে আছে, তবে রুমের বেহাল দশা। এবারও আদিত্য কথা না বলে দরজাটা লাগিয়ে মাথা মুছতে থাকলো। ভাবখানা এমন যেন সে ছাড়া রুমে আর কেউ নেই। তখন মেধা বিরক্ত হয়ে বলল, আমার রিং ফেরত দেন, বাসায় যাব। 4টা টি শার্টের দাম পরিশোধ করে তারপর নিয়ে যাও। পারবো না। আমিও ফেরত দেবো না। গফকে রিং গিফট করবেন বললেই তো হয়, নতুনটা দিতাম। আমার এতটাও খারাপ সময় আসেনি যে এই সেকেলে মার্কা রিং আমার গফটকে গিফট করব। এখন ঝটপট রুম গুছিয়ে ফেলো, নয়তো কি হবে কাজে করে দেখাবো। আজ
আচ্ছা, তবে আমার একটা আবদার রাখতে হবে রাজি। শুনি। আমাদের বিয়ের কথাবার্তা চলছে, এটা জানেন নিশ্চয়ই। আপনি বিয়েতে না করে দেন। কেন? এত কথা বলতে পারবো না। আপনি শুধু মামনিকে বলবেন এই বিয়ে করবেন না, আপনার গফ আছে। আদিত্য চুলগুলো ঠিক করতে করতে মেধার কথা শুনল। তারপর বেশ কয়েকটা ফাইল হাতে নিয়ে রিচেক করে সাইন করতে থাকে পরপর। ফোনে দু একবার কথা বলে নিল। মেধা ততক্ষণে রুম গুছিয়েও ফেলেছে। মুখ ভর্তি হাসি তার। সে ধরে নিয়েছে তার কথা আদিত্য রাখবে, কারণ আদিত্য তাকে অপছন্দ করে, খোঁচা মারে, অহেতুক কথাও শোনায়। পছন্দের মানুষকে তো আর খোঁচা মারে না কেউ, তিক্ত কথা শুনে আঘাত করে না, বরং এসব করে অতি অপছন্দের মানুষদের সাথে। এর দ্বারা স্পষ্ট সেও ওর অপছন্দের মানুষ। এসব ভাবনায় ডুবে মেধা কাজ সেরে বের হয়ে যাবে। তখন আদিত্য বলল, বিয়েতে নাকচ করার কারণ জানিয়ে যাও। আপনি আমার চাহিদার বিরুদ্ধে আদিত্য ভাই। এ কথা বলে মেধা স্থান ত্যাগ করলো। আদিত্য তার যাওয়ার দিকে ভুলেও দৃষ্টি তুলে তাকালো না, বরং সামনে থাকা ফাইলে সাইন করে পা বাড়ালো মায়ের রুমের দিকে। সে শুনেছে তার মায়ের অসুস্থতার কথা, তবে এখানে আমান জড়িত এ কথা কেউ বলার সাহস করেনি, নয়তো আমান তার অবস্থার রফা দফা করে ছাড়তো। তাছাড়া আদিত্যকে জানানো হয়েছে সীমা বেগমের শুধু প্রেশার বেড়েছে, যেটা সচরাচর হয়েই থাকে। ঠিকঠাক ওষুধ আর একটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সে ফিরেই দেখা করতে চেয়েছিল তার মায়ের সঙ্গে, কিন্তু বাবার থেকে শুনেছে মা ঘুমাচ্ছে, তাই বিরক্ত করেনি। আদিত্য ওর মায়ের রুমে গিয়ে ওনার কপালে ব্যান্ডেজ দেখে ভ্রু কুঁচকে ফেলল। এগিয়ে গিয়ে ক্ষতস্থান আলতো করে হাত বুলিয়ে ভীষণ কষ্ট পেল মায়ের ব্যথাতুর মুখটা খানা দেখে। ইস, না জানি কতখানি কেটেছে। অফিসে ব্যস্ত বেড়েছে, তাই আগের মতো মাকে সময় দিতে পারে না, গল্প করতে পারে না, নিজ হাতে রান্নায় মাকে খাওয়ানোও হয় না। অনেক দিন হলো মাকে নিয়ে ঘুরতেও যায়নি। এসব ভেবে আদিত্যের মায়ের কপালে চুমু করে রুম থেকে বেরিয়ে গেল। নিচে মেধা বসে আছে, তার গলার স্বর শোনা যাচ্ছে। সে কিছু একটা নিয়ে হাসছে, আদিত্যের বাবার থেকে কিছু নিয়েও আবদার করছে। মেধাকে রাগাতে উনি দুষ্টুমি করছে। তখন আদিত্যকে নিচে যেতে দেখে মেধা হাসি থামিয়ে ভদ্রমের মতো ওর বাবার পাশে বসলো। এক মনে খেতে লাগলো হাতে থাকা অর্ধেক খাওয়ার কমলাটি। ভাবখানা এমন, আদিত্যকে চেনেই না, কোনো কিছু দেখেনি। আদিত্য দাম্ভিকতার সাথে হেঁটে এসে বড় মামার পাশে বসে সরাসরি প্রশ্ন ছুড়ল, আম্মু ব্যথা পেল কিভাবে বাবা? ছেলের কথা শুনে আদিত্যের বাবা সামিউল সাহেব দ্বিধাতে পড়ে গেলেন, কারণ উনি অবগত আদিত্যকে সত্যিটা বলা মানে ওদের দুই ভাইয়ের বিরোধ বাড়ানো। এমনিতেই আদিত্য আমাদের সঙ্গে কথা বলে না। আমান বলতে গেলে আদিত্য নিখুঁতভাবে এড়িয়ে যায়, যদিও এর কারণটা স্বয়ং আমান জানে না। আদিত্যের জবাবের আশায় তাকিয়ে আছে বাবার দিকে। তখন তার বাবা আমানের কথা এড়িয়ে গিয়ে প্রেশার বেড়ে ওয়াশরুমে পড়ে যাওয়ার কথাটা জানালেন। সব শুনে আদিত্য ঘড়িতে দৃষ্টি বুলিয়ে মেধার বাবাকে বললেন, আঙ্কেল, আজকে রাতটা এখানে থেকে যান। এ কথা শুনে মেধা চট করে উঠে তার বাবার হাত ধরে টেনে উঠাতে লাগলো। বারবার বলতে লাগলো কালকে তার কলেজে যেতেই হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। মেয়ের চালাকি বুঝে রেজাউল হকও জানালেন আগামীকাল উনার মিটিং আছে। তাছাড়া আজকে রাতে দুটো ফাইল রেডি করে রাখতে হবে, আজ থাকবে না, আগামী কোনো একদিন এসে থাকবে। ওনাদের কথা শুনে বড় মামা একসঙ্গে যাওয়ার জন্য উঠতে গেলে আদিত্য উনাকে আর একটু থেমে যেতে বলল। একটু পর নিজে গিয়ে না হয় রেখে আসবে। আদিত্য কিছু বলবে বুঝতে পেরে বড় মামা থেমে গেলেন, আর মেধা তার বাবার হাত ধরে বাইরে চলে গেল। আদিত্যকে আজকাল সহ্য হয় না তার। আগে যতটুকু গ্রাহ্য করত বিয়ের প্রস্তাব শুনে, আর সহ্য হচ্ছে না। এর বিশেষ কারণও আছে। এই রোবট মানব তাকে কিছুক্ষণ আগে একটা মেসেজ করেছে। নিজেকে যতটা সুন্দরী ভাবো তা কিন্তু নয়। আর আদিত্য তোমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে না। এমন ধরার মেসেজ দেখে মেধার রাগ সপ্তম
আসমানে। সে তবুও রাগ সামলে হাসি মুখে নিজেকে ধরে রেখেছে, নয়তো মন তো চাচ্ছিল আদিত্যের চুল টেনে ছিঁড়ে টাক করে দিতে, নয়তো খামচি দিয়ে দৌড়ে পালিয়ে আসতে। দম্ভ যেন তার সারে না। এই রোবট মানবের জীবনে কখনো প্রেমময় আসবে না। তাছাড়া তার মন আছে নাকি? থাকলেও কারো মন এতটা পাষাণ হয় না। তাছাড়া সে না জানলে তাছাড়া সে না জানে ভালোবাসতে, আর না পারে কারো ভালোবাসার গ্রহণ করতে। জানে না, পারে শুধু অফিসের ফাইল দেখতে, আর যার যার তার উপরে তদারকি করতে। তবে আজ অথবা কাল তার জমানো রাগ তুলবেই তুলবে। গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে এসব কিছুই ভাবছিল মেধা। তখন গলা খাকারি শুনে মেধা দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। ওর বাবার মেয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পেরে বললেন, 3 দিন বাদে আদিত্যর জন্মদিন। ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম সে কি নিবে আমার থেকে। সে বলেছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা নেবে। ওহ, দিয়ে দাও। সত্যি মা? হুম। আমার প্রিয় জিনিস তো তুমি মা। কথা শুনে মেধা তার বাবার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, তবে আর একটা টু শব্দও করল না। সে সিটে হেলান দিয়ে চুপ করে বসে রইল, নেত্রজরা বন্ধ করে স্মরণ করল সেদিনের ঘটনা। যদিও সেই ঘটনা প্রায় 2 বছর পেরিয়ে গেছে, তারপরেও সে ভুলতে পারে না। আদিত্যকে দেখলেই তার মনে পড়ে যায় সেই কথা। একটা মেয়ে আদিত্যকে খুব পছন্দ করত, ভালোবাসতো, কিন্তু আদিত্য তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। মেয়েটা দৌড়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে 1 পা হারায়। তখনই পরে 1 বছর পর একজন হৃদয়বান ব্যক্তি তাকে বিয়ে করে, সুন্দর একটা জীবন দান করে তাকে। সেই মেয়েটির বর তাকে ভালোবাসায় মরিয়ে দেয়। সে কতটা সুখী তাকে দেখলেই বোঝা যায়। তার মধ্যে একটা খুঁত থাকলেও তার সঙ্গী ভালোবাসার একদম নিখুঁত, নিঃস্বার্থ। আর এই ঘটনার সাক্ষী সে নিজে। সেই থেকে তার মনে হয় আদিত্য ভাই জীবন্ত রোবট, ভালোবাসা তার জন্য নয়। পরের দিন সকালে মেধা কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু মাঝপথে হঠাৎই মনে হলো মামুনির খোঁজ নেওয়া হয়নি। মামুনির খোঁজ নেয়নি সে। এটা অন্যায়, কারণ সীমা তার আরেকজন মা, যিনি নিঃস্বার্থভাবেই তাকে প্রচণ্ড ভালোবাসে। ছেলের রাগ মায়ের উপর দেখানো ঠিক হচ্ছে না, বরং তাকে মামুনির সঙ্গে সরাসরি কথা বলা উচিত। জানিয়ে দেওয়া উচিত আদিত্য ভাই হিসেবে থাকুক, বর হিসেবে সে বড্ড বেমানান। এসব ভেবে ফোন বের করতে যাবে, তখনই একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। সে ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। আচমকা এমন হওয়াতে ভীষণভাবে চমকে ওঠে। তাছাড়া এত জায়গা থাকতে ওকে মারতে আসছে নাকি এই গাড়িটার ড্রাইভার? তখন মেধা রেগে কিছু বলতে গিয়ে দেখে ড্রাইভিং সিটে আদিত্য বসে আছে, পূর্বের মতোই অবিচল তার মুখশ্রী, গম্ভীর চিরচেনা সেই দৃষ্টি। তবে এ সময় আদিত্যকে দেখে অবাক হলেও সে প্রকাশ না করে তেড়ে গেল গাড়ির দিকে। জানালার গ্লাসে টোকা দিয়ে রেখে চেঁচিয়ে বলল, আপনার সমস্যা কি, বলবেন আমায়? উঠে এসো। কেন? পাল্টা প্রশ্ন না করে যা বলছি করো। আমি মরে গেলেও আপনার সঙ্গে যাব না, না, না। বেশি কথা বলবে না মেধা, জলদি এসো বলছে। পারবো না, আপনি যেখানে যাচ্ছিলেন যান। আদিত্য কথা না বাড়িয়ে নেমে মেধাকে টেনে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল। মেধা চেঁচিয়ে লাভের কিছুই হলো না। তারপর আদিত্য ড্রাইভিং সিটে বসে চলল বাসার পথে। সীমা বেগম আদেশ করেছেন মেধাকে নিয়ে যাওয়ার, আর এই মেয়ে তো একটা তেরা, সহজ জিনিস বাঁকাভাবে গ্রহণ করা তার অভ্যাস। কিছুক্ষণ চুপ থেকে তখন আদিত্য তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি নয় চাহিদার বিরুদ্ধে, ইমরান চাহিদা মতো তো। মানে? ভালো সাচ্ছ। ভাবতাম মিনিমাম লজ্জা বোধটুকু হয়তো তোমার আছে, কিন্তু না, তুমি তো চরম লেভেলে ফালতু। সে সঙ্গে মাথায় এটা গেঁথে নাও, আমি তোমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই বিয়ে করে হয়তো বকা বন্ধ করো, তাছাড়াও তোমার নাটক দেখার সময় আমার নেই। আপনি আসলে জঘন্য একজন মানুষ আদিত্য ভাই। এই কথা শুনে আদিত্য দ্রুত গাড়ির সাইডে দাঁড় করিয়ে তড়িৎ গতিতে চেপে ধরল মেধার 2টো গাল।
পূর্বের যত রাগ আছে উগরে দিতে আরও শক্ত করে ধরল চুলের বেনুনি। এ মুহূর্তে আদিত্যের চোখ বলছে অন্য কথা, আচরণে প্রকাশ ক্ষোভ। মেধা থেকে ধাক্কা দিয়েও সরাতে পারল না। চুলে গালে প্রচণ্ড ব্যথা পেয়ে অবশেষে কেঁদে ফেলল। তখন তার অশ্রুফোঁটা ঝরে গিয়ে পড়ল আদিত্যের হাতে। আদিত্য সেটা দেখে গাল ছেড়ে পূর্বের ন্যায় দম্ভ ভরা কণ্ঠে বলল, প্রেমের ভূত মাথা থেকে নামাও, নয়তো আমি ইমরানকে ভালোবাসবো, জড়িয়ে ধরবো, প্রয়োজনে চুমুও খাবো, তার বাচ্চার মাও হব। তাতে আপনার কি? হ্যাঁ, কোন অধিকারে বারবার এমন করেন আপনি? লজ্জা নেই আপনার? না নিজে কাউকে ভালোবাসতে পারবেন, আর না কারো ভালোবাসাকে সম্মান করতে জানেন। আপনাকে সহ্য হয় না আমার, প্রচণ্ড ঘৃণা করি আপনাকে। মেধার কথা শুনে আদিত্য ঝটপট তার থেকে সরে এলো। তারপর গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে ড্রাইভ করতে লাগলো। মিনিট 10 পরেই বাসায় পৌঁছে কোনো দিকে না তাকিয়ে আদিত্য তার রুমে চলে গেল। মেধা চোখ মুখ মুছে নিজেদের সামলে তারপর ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের বাকিরা উপস্থিত ছিল। আমান মেধাকে দেখে মাত্রই হেসে বলল, কিরে, তুই নাকি ইমরানের সঙ্গে প্রেম করছিস? তোমাকে কে বলল? ইমরানের মা লুবনার বিয়েতে ইনভাইট করতে এসে বলে গেল। আর আদিত্য ভাইয়ার থেকে তোর বাবার নাম্বার নিয়ে গেল বোধহয়, প্রস্তাব পাঠাবে তাই। এ কথা শুনে মেধা ব্যাগটা সোফায় ছুঁড়ে বেরিয়ে গেল। সীমা বেগম ডাকলেও শুনল না। আমার হাসতে হাসতে সোফায় বসে পড়ল। আজ ইমরানের খবর আছে। বাঘিনী একদিন শান্ত থাকলেও আজকে রেগে গেছে। এবার খেলার জমবে। আর ইমরান হচ্ছে আমাদের বন্ধু, আর ইমরান হচ্ছে আমানের বন্ধু। সে অনেক আগে থেকেই মেধাকে ভীষণ পছন্দ করে, কয়েকবার প্রপোজও করেছে। আদিত্য ধমকিয়ে শুনিয়ে এ বাসায় না আসলেও মেধার জন্য কলেজের পাশে দাঁড়িয়ে লুকিয়ে থাকে। তবে ওর উপহারটা ঠিকই পৌঁছে যায় মেধার কাছে, আর মেধা সেটা নিয়ে পথশিশুদের দেয়, কখনো বা বান্ধবীদের দেয়। একবার আদিত্য এসব শুনে মেধাকে বলেছিল ইমরানকে মামা ডাকতে। দুষ্টু মেধাও ইমরানকে যেখানেই দেখে মামা মামা বলে মুখে ফেনা তুলে ফেলে। আর মামা ডাক শোনার পর ইমরানও লুকিয়ে থাকে। মেধাকে ওভাবে বেরিয়ে যেতে দেখে সীমা বেগম পিছু ছুটছিলেন। অনেক কষ্টে মেধাকে জোর করে টেনে বাসাতে ফিরিয়ে আনলেন। তারপর অনেক কষ্টে বুঝিয়ে শান্ত করলেন তাকে। তারপর ঠিক করা হলো আজ বাসায় পিকনিক করা হবে। মেধাও সায় দিল তাতে। পিকনিকের আয়োজন করা হলো বাগানে। সকালে বাসায় ফিরে আদিত্য আর রুম থেকে বের হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে দুপুরে খাবার খেতে নামলো নিচে। তবে বাসায় কাউকে না দেখে বের হয়ে দেখে সবাই বাগানে মজা করছে। মেধা আমানকে মেরে খিলখিল করে হাসছে। এসব দেখে বিরক্ত হয়ে সে সেদিকেই এগিয়ে গিয়ে বলল, খেতে দাও আম্মু। ওকে দেখে মেধা ঘুরে বসলো। সে শশা কাটছে, মাঝে মাঝে 2-1 পিস মুখেও চালান করছে। রান্নাও প্রায় শেষের দিকে। আদিত্যের মা ছেলেকে বাগানে ঘাসের উপর বিছানো মাদুরে বসতে বললেন। আদিত্য তাকে ডাইনিংয়ে খেতে দিতে বলে সোজা বাসায় ঢুকে গেল। তা দেখে মেধা মুখ ভেঙচি কাটে কাজে মন দিল। এই লোকটা আসলেই শুধরানোর না, সব সময় এমন করে। তারপর সীমা বেগম খাবার বেড়ে মেধাকে বলল দিয়ে আসতে। আজকে উনারা খোলা আকাশের নিচে বসে খাবে। মেধা টুকটাক হাতের কাজ সেরে মুখভর্তি হাসি নিয়ে আদিত্যকে খাবার দিতে আসলো। আদিত্য খাবারের প্লেট ওর সামনে থেকে সরিয়ে গটগট করে উঠে চলে গেল। তা দেখে মেধা বলল, যাচ্ছেন কেন? খাবেন না? যে আমাকে ঘৃণা করে তার স্পর্শের খাবার খাওয়া আমার চাহিদার বিরুদ্ধে। আপনার এই দম্ভ আমি চূর্ণ করবই। দম্ভ? তা নয় তো কি? ওকে, বেস্ট অফ লাক। এই কথা বলে আদিত্য প্রস্থান করলো। মেধা বিড়বিড় করে বকে খাবারের প্লেট নিয়ে খেতে খেতে বাইরে চলে গেল। খাবারে না, তাকে সাধার সময়ও তার নেই। ততক্ষণে আমান তার বাবা মায়ের সঙ্গে খাওয়া শুরু করেছে। আদিত্য তার কারণে বসেনি, এ কথা সেও জানে। বড় ভাইয়ের এভাবে এড়িয়ে যাওয়া তাকে কষ্ট দেয়, ব্যথিত করে। ভুল করেছে, ক্ষমাও চেয়েছে, কিন্তু আদিত্য ক্ষমা করেনি, আর হয়তো করবেও না। এসব ভাবতে ভাবতে আমান প্লেটে খাবার নাড়াচাড়া করছিল। তখন মেধা গিয়ে ধপ করে সীমা বেগমের পাশে বসে বলল,
তোমার বড় মহারাজ খাবে না। এক্ষুনি তো খাবার দিতে বললো, তাহলে খাবে না কেন? এই ছেলের কখন কি হয় কে জানে। ঢং বুঝলে মামুনি, কত রকমের ঢং পারে তাই দেখাচ্ছে। এই তুই আমাকে ছেলেকে এভাবে বলছিস কেন? সাধু যে তাই। তখন আমার মেধার মাথায় গাঁটটা মেরে চোখ পাকালো। তার ভাইকে নিয়ে এসব কথা সহ্য করবে না সে। মেধা মাথায় হাত বুলিয়ে খাওয়ার ছেড়ে রুম শুরু করে দিল মারামারি। আমানকে চুল ধরে টেনে মাদুরে শুইয়ে ফেলেছে। তখন ওদের দুজনকে ধমকে থামালেন সীমা বেগম। তারপর কিছু ভেবে বললেন, মেধা, একটা কাজ করতে পারবি মা? বলো। যদি পারিস তোর পছন্দের স্বর্ণের রিং কিনে দিব। 3 সত্যি? 3 সত্যি। শুধু বলো কি করতে হবে। আদিত্যকে প্রচন্ড বিরক্ত করবি, এত বিরক্ত করবি যাতে তোর অত্যাচারে বাসায় আসতেও ভয় পায়। ও মা, বলে কি? কিন্তু কেন? পারবি কিনা বল। মেধা পারে না এমন কাজ আছে নাকি? তাও ঠিক। আর শোন, তোর বাবা জরুরি কাজে বাইরে দেশে যাবেন বলেছিল, তার জন্য যেতে পারছে না। এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। এতে আদিত্যকেও বিরক্ত করা হবে, আর তোর বাবাও চিন্তামুক্ত হয়ে কাজটা সেরে আসতে পারবে। বাবা কতদিনের জন্য যাবে? আমাকে তো কিছু বলেনি। অফিসের কাজ বুঝেছি তো। হুম। থাকবি তো আমার কাছে, নাকি বাবার লেজ ধরবি? না, থাকব। তারপর গল্প করতে করতে খেয়ে মেধা বিকেলের দিকে তার বাসায় ফিরে গেল। আদিত্য ওর রুম থেকে বের হয়নি, আর দেখাও হয়নি। তাতে মেধা খুশি হয়েছে। ওই লোকের সঙ্গে দেখা হওয়ার মানেই ঝগড়া আর ঝগড়া। সে ঝগড়টের রাজা। ততক্ষণে রেজাউল হককে সীমা ফোন করে জানিয়ে দিয়েছে কাল কাজ হয়ে গেছে। মেধাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। তাছাড়া দূরে দূরে থাকলেও দূরত্ব বাড়ে, কাছে থাকলে বাড়ে মায়া। এখন মায়ার টানে যদি আটকা পড়ে দুজন, তাতেই তো খেলা। মেধার রাজি হওয়ার কথা শুনে রেজাউল হক স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সত্যি সত্যিই বাইরে যাওয়ার খুব প্রয়োজন। শুধু মেধার জন্য পারছিলেন না। প্রায় সময়ই দেশের বাইরে গেলে মেধাকেও সঙ্গে নিয়ে যায় তিনি। পরে উনি কাজে ডুবে থাকেন, আর মেয়েটা বোরিং হয়ে মন ভার করে বসে থাকে। এর চেয়ে সীমার কাছে থাকাই ভালো থাকবে, আর উনিও নিশ্চিন্তে থাকবে। এদিকে মাথা ভর্তি দুষ্টুমি বুদ্ধি আমদানি করে কাপড়ের ব্যাগও গুছিয়ে নিল মেধা। তারপর পছন্দ মতো উপন্যাসের বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলো। আর উপন্যাসটাও ছিল কাজিন রিলেটেড গল্প। প্রথমের দিকে পড়াতে মন না বসলেও পরে একটু একটু করে ডুবে যেতে লাগলো উপন্যাসের রসে। সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে সে পড়তে লাগলো উপন্যাসের বইটি। ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু হাসি। অনেক সময় নিয়ে উপন্যাসটা পড়ে শেষ করলো মেধা। তারপর মিটিমিটি হেসে মনে মনে বলল, তোমাকে মারতে বিষ প্রয়োগ করব না অপ্রিয় মানুষ। শুধু প্রেম তৃষ্ণায় কাতর করে তোমার নিষ্ঠুর হৃদয়ে ছড়িয়ে দিব প্রেমের জীবাণু, যেটার যন্ত্রণায় ছটফটিয়ে মরবে সর্বক্ষণ। এ কথা বলে মেধা চোখ জোড়া বন্ধ করে পুনরায় বলল, প্রয়োজনে তোমাকে পোড়াতে গিয়ে আমিও পড়ব, তবু এর শেষ দেখেই ছাড়ব। মিলিয়ে নিও। এসব ভাবতে ভাবতে সে ধীরে ধীরে তলিয়ে গেল ঘুম রাজ্যে। ঘড়িতে তখন রাত 2টো। উপন্যাসের বই পড়ার তালে রাতে খাবার খেতেও যায়নি সে। পরে ওর বাবা এসে খাইয়ে দিয়ে গেছে, আর মিটিমিটি হেসে মেয়ের এমন কাণ্ড দেখে। তারপর প্রায় 2 দিন পর রেজাউল হক মেধাকে আদিত্যের বাসায় রেখে দেশের বাইরে চলে গেলেন। ফিরবেন 15 দিন পর। মেধা আদিত্যের রুমের পাশেই রুমটাতেই থাকবে, তাই এসে মন মতো করে রুম গুছিয়ে ফেলেছে। জামা কাপড় তুলে রেখেছে ওয়ার্ড্রপে। ড্রেসিং টেবিলে সাজিয়ে ফেলেছে মেইলি নানান রকম জিনিসপত্র। তবে এসে অবধি মেধা আদিত্যের দেখা পায়নি। মহারাজা অফিস থেকেই ফিরেনি এখনো, যদিও ফেরার সময় হয়ে গেছে। সে আইসক্রিম খেতে খেতে ঘড়ির দৃষ্টি বুলিয়ে কল দিল আদিত্যকে। তবে
বেলাও আদিত্য কল রিসিভ করলো না। সে ব্যস্ত হিসাব মেলাতে। প্রায় 1 ঘন্টা পরে সে হাতের কাজ সেরে ফোন হাতে নিয়ে দেখে মেধা কল করেছে, যেটা ছিল ওর জন্য অপ্রত্যাশিত শক। মেধা এই অবধি কখনো তাকে আঁক বাড়িয়ে কল করেনি, তবে আজ কেন কিছু হলো ভেবে সে কল ব্যাক করলো। ঠিক 10 বারের বেলাতে মেধা কল রিসিভ করলো, হ্যালো হ্যালো করছে। সে আদিত্যকে দিয়েছিল 9 বার কল, তাই নয়ে নয়ে কাটাকাটি করে 10 বারের বেলায় কল রিসিভ করেছে। আর এতক্ষণে বসে বসে দেখছেন আর ঠোঁট চেপে হেসেছে। আদিত্য ফোনটা কানে ধরে চুপ করে আছে। সেদিকের পর মেধার সঙ্গে কথা বলেনি সে, আজও আগ বাড়িয়ে কিছু বলবে না। তাই মেধা আহ্লাদ ভরা কণ্ঠে বলল, আদিত্য ভাইয়া ফিরতে কি আরো লেট হবে তোমার? আদিত্যের ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে আপনি থেকে সরাসরি তুমি সম্বোধন করছে, আশ্চর্য। নিশ্চয়ই মাথায় কিছু ঘোরপাক খাচ্ছে এর, নয়তো অসময়ে কল দেওয়ার কথা নয়। এছাড়া মিষ্টি মধুর কথাও যুক্ত করেছে, তাও বলছে ওরই সঙ্গে, যেটা প্রায় সচরাচর ঘটছে না। বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই তো নয়। তার মানে ওর ধারণাই ঠিক। এসব ভেবে আদিত্য চেয়ারে হেলান দিয়ে বসে পূর্বের ন্যায় গুরুগম্ভীর স্বরে বলল, কেন? আসার সময় আমার জন্য 4টা আইসক্রিম এনো। আমি তোমাদের বাসাতেই আছি, আর তোমার জন্য কিছু বানিয়ে রাখবো, খাবে? না ধন্যবাদ। শরীর ঠিক আছে তো তোমার? তা দুপুরে খেয়েছিলে তো? যা বলার ঝেড়ে কাশো, হয়তো কাহিনী করো না। এভাবে বলছো কেন আদিত্য ভাই? তোমার খোঁজ নেওয়া আমার দায়িত্ব, তাও যে সে দায়িত্ব নয়, গুরু দায়িত্ব। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আসছে গুরু দায়িত্ব দেখাতে, ফাজল কোথাকার। এ কথা বলে আদিত্য কল কেটে দিল। তারও বুঝতে বাকি নেই মেধা তাকে রাগিয়ে মজা নিচ্ছে। ওদিকে মেধা হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। পাশে বসে সীমা বেগমও মৃদু স্বরে হাসছেন। এর 1.5 ঘন্টা পরে আদিত্য বাসায় ফিরল, হাতে শপিং ব্যাগ। সেটা সেন্টার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে আদিত্যের মা বলল, ব্যাগে কি আদিত্য? আইসক্রিম। তুই তো আমার জন্য আইসক্রিম আনিস না, তবে আজ আনি যে। তোমার ঠান্ডার সমস্যা, তাই আগে আনতাম না, আজও আনিনি। আমার জন্য না হলে কার জন্য এনেছিস? মেধাও তো নেই, তবে নেই মানে? আঙ্কেল না আসা অবধি না ওর এখানে থাকার কথা? কিছুক্ষণ আগে বায়না তুললো এখানে কি ভালো লাগছে না, মামার বাসায় যাবে, তাই আমানকে রেখে আসলো। তুমি যেতে দিলে কেন? সে কারো কথা শুনে আদিত্য আর কথা না বাড়িয়ে ঘুরে হাঁটা ধরল, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আইসক্রিম আনতে বলে সে চলে গেল, মানে হয় এসবের। তারপর আদিত্য রুমে গিয়ে শার্ট খুলে ঘুরতে কেউ একজন শরবত ভর্তি গ্লাস এগিয়ে দিল তার দিকে। সামনে দণ্ডায়মান মানুষটার স্নিগ্ধ মুখে মিষ্টি হাসি, ডাগর ডাগর নেতে তাকিয়ে আছে তার দিকে। ফোলা ফোলা ফর্সা গাল জোড়ায় লাজুকতার ছাপ, অথচ লাজুকতার কারণেই ঘটেনি। তখন আদিত্য গ্লাস নিয়ে স্বাভাবিক শরবতটুকু খেয়ে গ্লাসটা পাশেই রেখে দিল। মুখে একটা কথাও বলল না। মেধা তখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। তা দেখে আদিত্য পরনের শার্টটা খুলে ফেলল। তখন মেধা চট করে বলে ফেলল, আমি কি আপনার বউ লাগি যে নির্লজ্জের মতো আমার সামনে শার্ট খুলে ফেললেন? ওর কথা শুনে আদিত্য তোয়ালে নিয়ে পিছু না ফিরে বলল, হয়ে যাও, হতে তো আর বারণ করিনি। জীবনেও না। পৃথিবীতে ছেলে হিসেবে যদি একমাত্র আপনিই থাকেন, তবু আমি আপনাকে বিয়ে করব না। পৃথিবীতে কোটি কোটি মেয়ে থাকতেও বিয়ে যদি করতে হয় তবে তোমাকেই করব, পারলে ঠেকাও। এ কথা বলে আদিত্য ওয়াশরুমে চলে গেল। আর মেধার রাগে দুঃখে গজগজ করতে করতে আদিত্যের সব জামা কাপড় এলোমেলো করে বেরিয়ে গেল। আর আদিত্য শাওয়ারের নিচে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, বোধহয় ঠোঁটের কোণে দুষ্টু হাসি উকিও দিচ্ছে। তখন তার হুমায়ুন আহমেদের একটা কথা স্মরণ হলো, মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, পছন্দ করে অগোছালো মানুষ। তাই এবার সে অগোছালো মানুষই হবে, যাকে নব্যরূপে গুছিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে মেধার, সেটা হোক তার ইচ্ছা বা অনিচ্ছায়। আদিত্যকে ফ্রেশ হয়ে এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। সে হতাশার শ্বাস ফেলে রুমের চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিল। না, এমনি কিছু ঠিকঠাক রাখেনি।
তার রাগটা যেন রুমের জিনিসপত্রের উপরে উগরে দিয়েছে। মেঝেতে জামা কাপড় ফেলা, বিছানার চাদর ময়লা, ঝুড়িতে ঢুকিয়ে রাখা, বালিশ দুটো বেলকুনিতে, মেঝেতে চিরুনি সহ পারফিউমের বোতলগুলো খাটের তলায়, সেন্টার টেবিলের এক কর্নার স্যান্ডেল রাখা, পানি ভর্তি গ্লাসে কলম ডুবিয়ে রাখা। মোট কথা কোনো কিছুই ঠিক নেই। আদিত্যের রাগ সে এভাবে তুলছে বুঝতেও বাকি নেই। রুমের অবস্থা দেখে আদিত্য মাথা মুছে রুম গুছিয়ে নিল। তার মতে পাগলের সঙ্গে বকার চেয়ে নিজের কাজটা নিজেই করা উত্তম। তাছাড়া মেধাকে এখন কিছু বলা মানে বাসাসুদ্ধ সবাইকে জানানো, ফলস্বরূপ কাজের কাজ কিছুই হবে না, উল্টে তাকে মায়ের বকাবকি শুনতে হবে। এসব ভাবতে ভাবতে আদিত্য রুমে গুছিয়ে নিচে গেল। ড্রয়িং রুমে আমার আর মেধা আইসক্রিম খাওয়া নিয়ে বাজি ধরেছে। আদিত্য একবার তাদের তাকিয়ে খেতে বসলো। তার বাবাও বসেছে নিজের বরাদ্দকৃত চেয়ারে, হাতে সংবাদপত্র। সারাদিন খুব ব্যস্ততায় সংবাদপত্র নজর বুলাতে পারেনি তিনি, তাই এ সময়ে রাতের খাবার খেয়ে সংবাদপত্র পড়েন। আর অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তাই খাবার বাড়তে বাড়তে সংবাদপত্রের দৃষ্টি বুলিয়ে নিচ্ছিলেন। তখন আদিত্যকে খেয়াল করে বলল, অফিসে ঝামেলা হয়েছে শুনলাম, কিছু ভাবলে শিয়াব চৌধুরীর প্রস্তাবের ব্যাপারে? ওনার প্রস্তাব নিয়ে কিছু ভাবেন নেই, আমি ডিল ক্যান্সেল করে দিয়েছি। ওনার মেয়ে মিমি সত্যি রূপে গুণে মাশাল্লাহ, সময় তো আছেই, আরেকবার না হয় ভাবো। হোক সে রূপে গুণে স্বয়ংসম্পূর্ণ, তবুও এত ভাবার ফুরসত আমার নেই। রেজাউলের কি অবস্থা? ফোন দিয়েছিল তোমাকে? মেধা আশেপাশে আছে, এই ব্যাপারে কথা না বলি বাবা। সে যদি জানে আঙ্কেল চিকিৎসার জন্য বাইরে গেছে, তখন খুব ঝামেলা করবে, তাকে সামলানো মুশকিল হয়ে যেতে পারে। আর আমি ফোন দিয়েছিলাম, সব ঠিকঠাক আছে। কতদিন তার থেকে সত্যিটা লুকিয়ে রাখবে? একদিন না একদিন সে সব জানবেই, তখন? পরের কথা পরে বাবা। এসব নিয়ে কথা বলতে বলতে সীমা বেগম তরকারি নিয়ে আসলেন। বকে মেধা আর আমানকেও খেতে বসতে তাড়া দিলেন। ওরা দুজনে আইসক্রিমের বাটি ফ্রিজে রেখে খেতে আসলো। পাশাপাশি চেয়ারে বসে ফিসফিস করে কিসব বলে যাচ্ছে দুজন। আদিত্য নিজের খাওয়ায় মগ্ন। তখন মেধা চট করে উঠে দাঁড়িয়ে আদিত্যের প্লেটে খাবার তুলে নিতে নিতে বলল, আদিত্য ভাই, আপনার মুখটা এত শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না, এটা ঠিক হচ্ছে না। দেখি দেখি, আমি খাবার দিচ্ছি, সবটা কিন্তু খেতেই হবে বলে দিচ্ছি। আজ কোনো বারণই শুনবো না আমি। এ কথা বলে মেধা ঝটপট আদিত্যের প্লেটে খাবার তুলে দিতে থাকলো। আদিত্য তখনও ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। একসাথে এত খাবার খায় না আদিত্য, আর রাতে তো নয়ই। মেধার কাছে বাকিদের চোখ চড়ক গাছ, কিন্তু মেধার ঠোঁটের কোণে দুষ্টু মাখা মিষ্টি হাসি, সেটা কারো নজর না পড়লেও আদিত্য ঠিকই ধরে ফেলেছে। তখন আদিত্য খুব সুন্দর করে বলল, ধন্যবাদ আমার প্রতি এত খেয়াল রাখার জন্য, তবে আরেকটু উপকার করলে খুবই উপকৃত হতাম আমি। তখন মেধা আদিত্যের কথা শুনে গদগদ হয়ে বলল, সমস্যা নেই ভাই, কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া দরকার আমার, কিন্তু ভুলে গেছে। এখন আমার মনে পড়ছে জরুরি মেইল পাঠানো বাকি। তুমি এক কাজ করো, খাবারটা আমার রুমে দিয়ে এসো। খাবার নষ্ট করার ধান্দা? তোমার চোখের সামনেই সব খাবার ফিনিশ করবো আমি। আচ্ছা। একথা বলে আদিত্য উপরে চলে গেল। বাকিরা এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওনারা ভেবেছিল আদিত্য রেগে যাবে, নতুবা খাবার ছেড়ে উঠে যাবে, কিন্তু না, ওনাদের ধারণা মিথ্যে প্রমাণ করে আদিত্য উল্টো কাজটা করলো। তবে মেধার কপালে দুঃখ নাচছে তা নিশ্চিত। চতুর আদিত্য তাকে ফাঁসাতেই বোধহয় রুমে নিয়ে যাচ্ছে, আর বোকা মেধা চিন্তা না করেই চলে যাচ্ছে পিছু পিছু। আদিত্যের বাবা ও মা একে অপরের দিকে তাকাতাকি করে খাওয়ায় মন দিল, যেন কিছু বোঝেনি তারা। ততক্ষণে মেধারও খাবার নিয়ে উপরে চলে গেল। আমানও আর না খেয়ে চলে যেতে যেতে বলল, তার 20,000 টাকা লাগবে, আগামীকাল বন্ধুদের সঙ্গে ট্যুরে যাবে। আদিত্যের বাবা মা কেউ ট্যুর পছন্দ করলেন না। এখন কিছু বললেই আমার চেঁচামেচি শুরু করবে। আদিত্য বাসায় আছে, এই ভুল করা যাবে না। তারপর ওনারা নিশ্চুপ থেকেই খেয়ে রুমে চলে গেল। ওদিকে আদিত্যের রুমে বিছানায় বসে মেধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার সামনে আদিত্য একটা স্কেল নিয়ে বসে
এসে বসেছে। দৌড় দিবে সেই পথও নেই, দরজাও বন্ধ। আদিতের কথা এত খাবার সে একা খাবে না, মেধাকেও খেতে হবে। অপশনও দিয়েছে, হয় মেধা তাকে খাইয়ে দেবে, নয়তো আদিত্যের হাতে তাকে খেতে হবে। আদিত্যের দয়ার শরীর, এজন্য তৃতীয় অপশনও রাখলো। যদি কোনোটাতেই মেধা রাজি না হয় তবে স্কেল দিয়ে মার খাবে। যতক্ষণ না আদিত্যের মন ভরবে ততক্ষণ। এহেন প্রস্তাবে মেধা হতবাক হয়ে তাকিয়ে আছে। মেধা তখন করুণ কণ্ঠে বলল, আমার ভীষণ শরীর খারাপ করছে আদিত্য ভাই। আমারও। তাহলে কাউকেই খেতে হবে না, চলুন নিচে যাই। তুমি না বললে আমার মুখ শুকিয়ে গেছে, এই খাবারগুলো খেতেই হবে? তাছাড়া খাবার নষ্ট করা কি ভালো? আমি মিথ্যা বলেছি আর কোনো দিনও বলবো না। হুম হুম, তুমি ঠিকই বলেছ, আমি শুকিয়ে গেছি। আসলে অভাবে আছি, তাই আর কি। অভাবে আছেন, তাও আবার আপনি? মানুষ কি শুধু অর্থের অভাবই হয়? একথা বলে আদিত্য মেধার মুখে খাবার তুলে দিল। মেধা আদিত্যের হাতে স্কেল দেখে ভদ্রভাবে মুখে খাবার নিয়ে বসে রইল। বাম হাতে স্কেল নাড়াচ্ছে আর হাসছে আদিত্য, তবে ওর হাসি ঠোঁটের কোণেই লুকায়িত। সে বুঝে গেছে মুক্ত শব্দ সবার জন্য প্রযোজ্য নয়। তার জলজ্যান্ত প্রমাণ মেধা। একে যত ছাড় দিয়ে রাখবে মেধা তত উঠতে থাকবে, এতে লাভের লাভ কিছুই হবে না। তখন মেধা খাবারটুকু গিলে আগ্রহ ভরা স্বরে বলল, আপনি সত্যিই অভাবে আছেন আদিত্য ভাই? হুম, বিশ্বাস হচ্ছে না? আপনি শান্তভাবে কথা বলতে পারেন, তাও আমার সঙ্গে, এটাই তো বিশ্বাস হচ্ছে না আমার। মেধার কথা শুনে আদিত্য মুচকি হাসল। এতে মেধা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। স্বপ্ন ভেবে হাতের চিমটি কেটে দেখল সব সত্যি। তবে আদিত্য কিসের অভাবে আছে জানতে তার মন ব্যাকুল হয়ে উঠল। অপ্রিয় মানুষটার অভাব সম্পর্কে জানতে চায় সে। অর্থের অভাব ছাড়া আর কিসের অভাবে ভুগছে আদিত্য? মুখ্য কথা, আদিত্যের মতো ছেলের কাছে অভাবও আছে। এসব ভেবে ব্যতিব্যস্ত হয় জিজ্ঞাসা করে ফেলল, বললেন না তো কিসের অভাব আপনার? বললে কি হবে শুনি? জানি না, আমি শুনতে চাই আদিত্য ভাই। যদি না বলি? কেন বলবেন না শুনি? বললে সমাধান খুঁজে দিবে? এবার বলুন আপনার কিসের অভাব? আমার বউয়ের অভাব। বউয়ের প্রয়োজন বোধ করলেই একটা ছেলে শুকিয়ে যায়। এখন যেমন আমি শুকিয়ে আমচোর হয়ে যাচ্ছে। আদিত্যের মজা করে বললেও মেধা সেটা মজা হিসেবে ধরল না, বরং সে কঠিনভাবে জবাব দিল, আপনার এই রূপ আমি মানতে পারছি না আদিত্য ভাই। আপনি কিছুতেই আদিত্য ভাই হতেই পারেন না। আমি যেই আদিত্যকে চিনি তার মুখে এমন ধরনের কথা মানায় না। সে ভালোবাসতে জানে না আর না পারে কারো ভালোবাসাকে সম্মান করতে। আর ভালোবাসা ছাড়া একটা মেয়ে বউ হতে চায় না, কখনো না, কোনো দিনও না। আপনি শুকিয়ে শুটকি মাছ হয়ে গেলেও আপনার এই অভাবটা পূরণ করা হবে না। আপনি আগে ভালোবাসতে শিখুন, ভালোবাসার মর্ম বুঝুন, তারপর না হয় বউয়ের প্রত্যাশা করবেন। সত্যি বলতে মনে হয় আপনার দ্বারা এসব কখনো সম্ভব হবে। তার চেয়ে যেমন আছেন তেমনই থাকেন, ভালোবাসতে গিয়ে ভালোবাসাকে আর অসম্মান করিয়েন না। ভালোবাসা শেখাবে আমায়? দায়িত্বটা না হয় তুমিই নাও। প্রশ্নেই আসে না। কেন? আমার ভালোবাসা অপাত্রে দান করার ইচ্ছে আমার নেই। এই কথা বলে উঠতে গেলে আদিত্য তার হাত ধরে ফেলল। সজোরে একটানে তার দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে অদ্ভুত স্বরে বলল, আজ এই মুহূর্ত থেকে শুধুমাত্র তোমার কাছে আমি এক অন্য আদিত্য, যে আদিত্যের আগমন তোমার জন্য। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, যতক্ষণ আর নিচে এসে স্বীকার করবে তুমি ভুল, আমার প্রতি করা তোমার ধারণাও ভুল, ততক্ষণ অবধি না আমি তোমাকে চিনব, জানবো। স্মরণে রাখা তো দূর। মেয়ে, তুমি অনেক বলে ফেলেছ, এখন এই রুম থেকে বের হও, নয়তো ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। অসভ্যের মতো ব্যবহার করছেন কেন আদিত্য ভাই? আর আমি তো মরে যাচ্ছি না আপনার রুমে থাকার জন্য। এই কথা শেষ করতে না করতে আদিত্য মেধার গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে তার মুখটা থমথম করছে। এই মেয়েটা যখন কথা বলে কথাটা লাগান টানে না, উচিত অনুচিত ধার ধারে না। এতদিন ছোট ভেবে কিছু না বললেও এখন সহ্য করা যাচ্ছে না। সদ্য কলেজের গণ্ডিতে পা দিয়েছে সে, অথচ এমনভাবে কথা বলে যেন ভালোবাসা নিয়ে
পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে। গতদিন ভেবেছিল মেধার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, সময় দিবে, কিন্তু না, এই মেয়ে সমস্ত ধারণা বদলে দিয়েছে। সে পুনরায় প্রমাণ করেছে সে সোজা চলার পথিক নয়। তাকে যত সোজাভাবে বোঝাতে যাবে ততই উল্টা বুঝে সমস্যা সৃষ্টি করবে। আদিত্য নিজেও বুঝে গেছে এভাবে কাজ হবে না। মেধা তখনও গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গালটা জ্বলে যাচ্ছে বোধহয় শরীরের সর্বশক্তি দিয়ে মেরেছে। তাছাড়া এতদিন কারণে অকারণে তর্ক করলে আদিত্য ধমক দিয়েছে, অথচ আজ তাকে ছলছল নয়নে তাকিয়ে থাকতে দেখে আদিত্যের রাগ বেড়ে গেল। সে আরেকটা মারতে এগিয়ে গেলে মেধা দুপা পিছিয়ে গেল, অতঃপর ঠোঁট ঝুলিয়ে কাঁদতে কাঁদতে প্রস্থান করলো। মেধা যাওয়ার পরপরই আদিত্য প্লেট রেখে বিছানায় শুয়ে পড়ল। তার মেজাজ ভীষণ খারাপ। অন্যরা কাজিনদের সঙ্গে কত মজা করে, ঘুরতে যায়, কত কি আবদারও করে, অথচ এই মেয়ে। এসব ভেবে আদিত্যর চোখের উপর একটা হাত রেখে ভাবতে লাগলো 2 বছর আগের কথা, যে ঘটনার সূত্রপাত ধরে তার আর মেধার সম্পর্কে তিক্ত হয়েছে। মৌসুমী নামে একটা মেয়ে তাকে প্রচণ্ড ভালোবাসতো। অনেকবার তাকে ভালোবাসার কথা নিজে এসেই বলেছে, কিন্তু যতবার প্রণয়ের দাবি নিয়ে এসেছে আদিত্য ততবারই ফিরিয়ে দিয়েছে। যদিও ফিরিয়ে দেওয়ার মুখ্য কারণ আছে, আর কারণ হচ্ছে মৌসুমী হিন্দু ধর্মের। তাছাড়া আদিত্যের চাচা শারাফাত একই ভুল করে নিজের প্রাণ হারিয়েছে। শারাফাত যাকে ভালোবাসতো তার বাসা থেকে বলা হয়েছিল সে নিজে গিয়ে প্রস্তাব দিলে মেয়েটির বাসা থেকে সবাই তাদের মেনে নিবে। শারাফাত সরল মনে সেখানে গিয়েছিল, তবে প্রাণ নিয়ে আর ফিরেনি। সেই মেয়েটিকেও দেখা তো দূরের, তার আর সন্তানও পাওয়া যায়নি। সেই একই ভুল জেনে শুনে কিভাবে করত সে? যদিও মৌসুমী মুসলিম ধর্ম গ্রহণে প্রস্তাবও দিয়েছিলেন। এক কথায় সে আদিত্যের জন্য সব করতে রাজি ছিল, কিন্তু আদিত্য তাকে মেনে নিতে পারেনি। আর মানলেও তাকে পরিণতি সুখকর হতো না, হয়েও না। শেষবার যখন মৌসুমী তার সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন তার পায়ে ধরে কেঁদেছিল, বারবার বলেছিল তাকে গ্রহণ করতে, কিন্তু সে বরাবরই ওর মন সায় না দিলে কিচ্ছু করে না। সেদিনও করেনি। নীরবতা দেখে মৌসুমী উত্তরটা বুঝে নিয়েছিল। তারপর সেখান থেকে ফিরের পথে অসতর্কতায় অ্যাক্সিডেন্টে পা হারায় মৌসুমী। সেই অবস্থায় দিন কাটাতে থাকে তার। মৌসুমীর মাসিক ছেলে ওকে খুব ভালোবাসতো, তবে কখনো সে বলার সাহস করতে পারেনি। আর মৌসুমীর এই অবস্থা তার ভালোবাসা হারিয়েও যায়নি। পরে ছেলেটা নিজেই বাসায় জানান, আর দু পরিবারের সবাই মিলে তাদের বিয়ের ব্যবস্থা করে। আর মৌসুমীর বিয়ে দিয়ে আদিত্য বিনা দাওয়াতে সেখানে গিয়েছিল, দেখা করে কথাও বলে এসেছিল। সিঁদুর পরানোর আগ মুহূর্তে সেখানে আদিত্যকে দেখে মৌসুমী ঠোঁটে ফুটেছিল মিষ্টি হাসি, মুখশ্রী জুড়ে ফুটে উঠেছিল চাপা খুশি। যখন দেখল তার ধারণা ভুল, তখন মৌসুমী নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়েছিল, আর তার সেই চাহনিতে ছিল অসংখ্য অভিযোগ, অভিমান। মৌসুমীর এমন চাহনি দেখে আদিত্য মুচকি হেসে বলেছিল, যা হয় ভালোর জন্যই হয়, জীবনকে আরেকবার সুযোগ দাও। স্বাগতকে ভালো রেখো আর নিজেও ভালো থাকো। আসলেই যা হয় তা ভালোর জন্যই হয় আদিত্য। পঙ্গু হয়ে আমার ভালোটা ঠিক কোথায় হলো বলো তো আমায়? মন প্রাণ দিয়ে ভালোবেসে হারানোর ব্যথায় প্রতিনিয়ত ছটফট করছি, এতেও ভালো আছে। তোমাকে দেখে আমার হৃদয়ের ক্ষতটা দ্বিগুণ হয়ে গেছে। আমার বেঁচে থাকাটাও ব্যর্থ মনে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার, বুঝছো তুমি? এখানে ভালো খুঁজে পাচ্ছ আদিত্য? অন্যের বোঝা হয়ে হুইল চেয়ারে বাকি জীবনটা পার করতে হবে, তবুও বলবে যা হচ্ছে ভালো হচ্ছে। সেই ভালোটা আমি কেন দেখছি না? কেনই বা সেই ভালোতে আমি সন্তুষ্ট হতে পারছি না? এর জবাব আমি নই, সময় দিবে। তুমি সত্যিই খুব পাষাণ আদিত্য, তোমার মন বলে কিছু নেই। মন আছে, তবে নিজের আয়ত্ত নেই। মানে ভালোবাসো কাউকে? প্রচণ্ড, তবে সে বোঝে না আমাকে, চায়ও না। যে তোমাকে চিরসখা করা সুযোগ পেয়েও অবহেলা করছে, তার মতো বোকা বোধ হয় এর পৃথিবীতে নেই। অথচ সে বোকা পাখিটাকে আমি ভীষণ ভালোবাসি। যাকে ভালোবাসি তার মুখে অন্যকে ভালোবাসার কথা শোনাও যে এত কষ্ট, আজ বুঝলাম। এখানে এসেছি এটুকু জানাতে যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজেও ভালো নেই। তোমার মতোই পড়ছে প্রণয় অনলে,
তার হৃদয়খানাও কারো না কারোর জন্য ক্ষত বিক্ষত, তার ভেতরে রক্তাক্ত কারো কথার তীরে। এসব ভেবেই না হয় সান্ত্বনা দিও নিজেকে। একথা বলে আদিত্য চলে এসেছিল আর মৌসুমী লাজ লজ্জা ভুলে হাউমাউ করে চিৎকার করে ওর নাম ধরে কেটেছিল। আর ওকে এভাবে কাঁদতে দেখে স্বাগত মনে মনে বলেছিল। তারপর প্রায় 1 বছর পর মৌসুমীর সঙ্গে দেখা হয়েছিল ওর। লাল পেরে শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর আর শাখা পলা পরিহিত মৌসুমীকে অন্যরকম লাগছিল দেখতে। তাকে দেখেই মৌসুমী মুখ ভর্তি হাসি নিয়ে কুশল বিনিময় করেছিল। একরাশ সুখ তার দুয়ারে হানা দেওয়ায় গল্পও শুনেছিল। স্বাগতের সঙ্গে সে ভালো আছে, সুখেও আছে। তাকে ভালো থাকতে দেখে ওর ভালো লাগছিল। আর এই ঘটনার শুরু মেধা জানলেও শেষটা জানে না। তাই ভাবে আদিত্য কারো ভালোবাসাকে সম্মান করতে জানে না, আর যে ভালোবাসাকে সম্মান করে না সে ভালোবাসা পাওয়ারও যোগ্য না। এসব ভাবতে ভাবতেই আদিত্যের চোখ জোড়া ঘুমে বুঝে এলো। সে একরাশ মন নিয়েই তলিয়ে গেল ঘুম রাজ্যে। পরের দিন সকালে মেধা খুব সকালে ঘুম থেকে উঠল। রাতে কথা স্মরণ হতেই পুনরায় মন খারাপ হয়ে গেল ওর। প্রচণ্ড কান্না করার ফলে চোখের পাতা ভারী হয়ে আছে। সে উঠে 1 কাপ চা করে বাইরে এলো। তখন তার দৃষ্টি গেল বাগানে ফুটে থাকা গোলাপের দিকে। কি সুন্দর লাগছে ফুলগুলো। সে মন খারাপের হেতু ভুলে এগিয়ে গেল ফুলগুলো ছুঁয়ে দেখতে। আলতো স্পর্শে ছুঁয়ে দেখলেও তারপর কি মনে করে প্রতিটা গাছের গোড়ায় পানি দিতে লাগলো। তার জানা মতে এই গাছগুলো আমানের আনা, আর লাগিয়েছে বোধহয় সেই। ওই নিষ্ঠুর মানবের পক্ষে ফুল গাছ লাগানো সম্ভব না। ফুল হচ্ছে পবিত্র জিনিস, যত্নে আগলে রেখে ভালোবাসার জিনিস। আর যার হৃদয়ে ভালোবাসার ছিটে ফোটা নেই সে আর কিভাবে কি। এসব ভাবতে ভাবতে মেধা সব গাছে পানি দিয়ে ভেতরে চলে গেল। আদিত্যের মা উঠে রান্নাঘরে রান্না করছে। মেধা সময় নিয়ে বাবার সঙ্গে কথা বলে। কল কাটতেই ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। সে ফোন তুলে ঘুরতেই সজোরে এক ধাক্কা খেলো আদিত্যের সঙ্গে। আদিত্য তখন মাকে চেঁচিয়ে বলল, আম্মু, এই আপু তার কতদিন থাকবে? আঙ্কেল সঙ্গে নিয়ে গেলেও পারতেন, শুধু শুধু আমাদের প্যারা দিতে অকারণে এখানে রেখে গেছে। ছেলের একথা শুনে আদিত্যের মা অবাক হয়ে মেধার দিকে তাকালো। মেধা নত মস্তকে মেঝের দিকেই তাকিয়ে আছে। অপমানে তার গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে অজস্র নোনা জল। তখন উনি আদিত্যকে কিছু বলার আগেই আদিত্য বলল, থাকছে ভালো কথা, ফ্রিতে থাকা খাওয়ার বদলে তোমার কাছে হাত লাগালেও তো পারে। আদিত্য, মেয়েটাকে এভাবে বকছিস কেন? ওর বাবা এসব শুনলে কি ভাববে? যাই চয় ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি বলে দাও, এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, নতুবা ফিরে যাক তার বাসায়। আদিত্যের কথাগুলো মেধা সত্যি সত্যি তার ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এলো। আদিত্য দেখেও না দেখার ভান করে ফোন স্ক্রল করছে। তাছাড়া আজ শুক্রবার, কোথাও যাওয়ার প্ল্যান তার নেই। মেধাকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আদিত্য বলল, লজ্জা থাকলেই বাসার মুখ হবে না। তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে, যাও বের হও। আদিত্যের তিক্ত কথা শুনে মেধা ফুপিয়ে কাঁদতে লাগলো। সে কখনো কারো কাছে এত অপমানিত হয়নি। কেউ তার সঙ্গে এভাবে কথাও বলেনি। অথচ গতকাল রাত থেকে আদিত্য তার সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করছে। একটা বারো ভাবছে না কষ্ট পাচ্ছে কিনা। তাছাড়া খারাপ কি এমন বলেছে? সে যা করেছে তাই তো বলেছে। সে করতে পারলে তার বলতে বাধা কিসের? মৌসুমীর কথা এবং বর্তমানের অবস্থা না জানলে আলাদা কথা, কিন্তু জেনে বুঝে কিভাবে চুপ থাকবে? মৌসুমী রূপে গুণে কোনো কিছুতেই কম ছিল না, বরং নজর কাড়া সুন্দর ছিল। তাহলে তাকে কেন মেনে নিল না আদিত্য? এমন তো না সে কখনোই বিয়ে করবে না, বাচ্চা ফোটাবে না, সবই করবে, তবে আজ অথবা কাল। এছাড়া মৌসুমীর ঘটনা না জানতো সেটাও হতো ভিন্ন কথা, কিন্তু জেনে বুঝে চোখে দেখাকে কিভাবে ভুল ভাববে? মেধাকে কাঁদতে দেখে আদিত্যের মেজাজ আরও চড়া হলো। সে প্রচণ্ড বিরক্ত হয়ে তাকিয়ে রইল মেধার দিকে। একদিনের তিক্ত আচরণে ওর বেহাল দশা।
তাহলে এতদিন যে ওর সনে এমন করে এসেছে, তার বেলা সে কোথাও একটা পড়েছিল চোখের পানি মেয়েদের মোক্ষম অস্ত্র। এটা দিয়ে তারা তাদের প্রেমিক পুরুষদের কাবু করতে ওস্তাদ। পরিস্থিতি যেমনই হোক, যতই দেখে প্রেমিক পুরুষটা সামান্য ব্যাপারে কাটতে পারে না, নিজের কষ্টটাও ব্যাখ্যা করতে পারে না, অমনি এই অস্ত্রের ব্যবহার করে ওরা। এর জলজান্ত প্রমাণ মেধা। এতদিন সে ভালো ব্যবহার তো দূর, যা ইচ্ছে তাই বলেছে, উচিত অনুচিত কোনো কিছুই ধার ধারেনি। অথচ গতকাল থেকে এ অবধি একটু চওড়া কথা বলতেই কেঁদে কেঁদে একাকার অবস্থা। এই না হলো মেয়ে মানুষ। এসব ভেবে সে মেধার কান্নারত মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। তবে সেই হাসি তার ঠোঁটের কোণেই রয়ে গেল। এইটুকু সময়ে মেয়েটার নাক চোখ মুখ লাল বর্ণ করে ফেলেছে, ক্ষণে ক্ষণে ফ্যাচ ফ্যাচ করে নাকটাও টানছে, যেন তাকে মারধর করা হয়েছে। সামান্য এ কথার ভার নিতে পারছে না, অথচ নিজের বলে কত বড় বড় কথা তখন তার স্মরণে থাকে না, যাকে বলছে তার খারাপ লাগছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা। যদিও বাঙালি কোনো কাজ করার চেয়ে অন্যের খুদ ধরতে পটু। তখন আদিত্যের গা জ্বলা কথা শুনে সীমা বেগম বলল, সকাল সকাল কি শুরু করলি তুই? আমি কিছু করিনি, যা করার ওই মেয়েটা করেছে। একথা শুনে মেধা ঝটফট ওর কাপড়ের ব্যাগ হাতে বেরিয়ে এলো। বিনা বাক্যে বাইরে যেতে যেতে শুনতে পেল, যাচ্ছে যাক, খবরদার আটকেবে না ওকে। ওর বাবা নেই দেশে, কোথায় যাবে মেয়েটা? আমি কি জানি। আদিত্য, মার খেতে না চাইলে এক্ষুনি সরি বল মেধাকে। দারুণ জোকস। এ কথা বলে আদিত্য ওর রুমে চলে গেল। মেধা ব্যাগ হাতে গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। দু একবার পেছনে ঘুরেও দেখলো না, কেউ আসছে না এদিকে। সে রাগে বসে চলে যাচ্ছে, অথচ কেউ বারণ করছে না, আটকাচ্ছেও না। এটা কোনো কথা? মামুনি আটকাবে বলেই তো ভাব দেখিয়ে বেরিয়ে পড়েছে। সঙ্গে টাকাও তো নেই। টাকা থাকলে না হয় মামার বাসায় যাওয়া যেত। মেধা নখ কামড়াতে কামড়াতে এসব ভাবছিল। তখন আমান জগিং করে ফিরছিল। ওকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেধা পুনরায় কেঁদে কেটে আদিত্যের কথাগুলো বলল। এসব শুনে আমান জোর করে তাকে বাসায় ধরে নিয়ে গেল, আর এমন ভাব করলো যেন সে এই বাসায় আসতেই চায় না, শুধু আমান তাকে জোর করে এনেছে। আমান ওকে বসতে বলে রুমে গেল ফ্রেশ হতে। মেধা কয়েক সেকেন্ড বসে এক এক করে গেল রান্নাঘরের দিকে, তারপর মুখটা ফুলিয়ে মামুনির দিকে তাকিয়ে রইল, যেন তার সমস্ত অভিমান উনার প্রতি। ওর উপস্থিতি বুঝতে পেরে সীমা বেগম পরোটা ভাজতে ভাজতে বললেন, যাসনি এখনো? তুমিও চলে যেতে বলছো? তুই আসলে বোকাতা জানিস। আমি আবার কি করলাম? আদিত্যকে জ্বালানোর দায়িত্ব দিয়েছিলাম তোকে, অথচ তোকে দিয়ে সত্যি কিচ্ছু হবে না। তোমার গুণধর ছেলের খোঁচা মারা কথা শুনে রাগ সংবরণ করতে পারি না। এমন এমন কথা বলে গা পিত্তি জ্বলে যায়। দাঁড়াও, বাবা ফিরুক, আর কখনো তোমাদের বাসায় আসবো না, যতদিন না তোমার ছেলে সরি বলে নিয়ে আসবে। হ্যাঁ রে মা, বিয়ের পরও কি সামান্য কথা তোর এইভাবেই খোঁচাখুচি করবি? খোঁচাখুচি না, খুনাখুনি করব। তোমার তেরা ছেলের দফা রফা করে দিব, দেখে নিও। তবে কি ধরে নিব? আদিত্যকে বিয়ে করতে তুই রাজি না? মানে খুনাখুনি করার জন্য হলেও বিয়েটা করা উচিত। তাকে বলে দিও আমি বিয়েতে না না মানে না। কি রান্না করছিস? হ্যাঁ কি না তাই বল। না, একটু না, এক বিন্দুও না। এই কথা বলে মেধা গম গম শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সীমা বেগম ভ্রু কুচকে উকি মেরে দেখে আদিত্য এসে চেয়ারে বসেছে, হয়তো নাস্তা সেরে কোথাও যাবে। উনি মূল কাহিনীর বুঝে দীর্ঘশ্বাস ছাড়ল। দুজনকে রাজি করাতে না জানি কত কাল কেটে যায়। উনি এসব চিন্তা বাদ দিয়ে নাস্তা দিলেন আদিত্যকে। আমান একেবারে রেডি হয়ে টাকা নিয়ে বেরিয়ে গেলেন। সে যাচ্ছে বন্ধুদের সঙ্গে ট্যুরে, কবে ফিরবে তা বলতে পারছে না। আমান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় মামা সেখানে উপস্থিত হলেন। সীমা বেগমের ডাকে বড় মামা সহ মেধাও এসে বসলো নাস্তার টেবিলে।
খেতে খেতেই মামা জানালেন ওনারা মেয়ের সুচির বিয়েতে দিনকাল ঠিক হয়েছে। আর সুচির মায়ের খুবই ইচ্ছা গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার, তাও গ্রাম্য প্রথায়। ছেলেপক্ষ সুচিরও মত আছে এতে। এসব নিয়ে মামা কথা শেষ করে আদিত্যকে বললেন দুপুরের পরপরই বেরিয়ে পড়তে। আদিত্য যাবে শুনে মেধা ওর খাওয়া থামিয়ে আর চোখে আদিত্যের দিকে তাকালো। অধীর আগ্রহে তাকিয়ে আছে আদিত্য, না শোনার অপেক্ষায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য বলল, 4টায় বের হলে সুবিধা হতো, কিছু কাজ বাকি আছে আমার। ছেলের কথা শুনে আদিত্যের মা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তাহলে আমি এখনই তোমার মামার সঙ্গে যাচ্ছি। তুমি আর মেধা তোমার বাবাকে চাবি দিয়ে ধীরে সুস্থে এসো। সীমা বেগমের এ কথা শুনে মেধা লাফিয়ে উঠল। একেবারে মামুনিত আরেকবার আদিত্যের দিকে তাকিয়ে করুণ গলায় বলল তাকেও সঙ্গে নিতে। কিন্তু তাতে কোনো কাজই হলো না, বরং আদিত্যকে দুপুরের খাবার গুছিয়ে দেওয়ার তাগাদা দিলেন সীমা বেগম। মেধা ঘ্যান ঘ্যান করে পিছু পিছু ঘুরেও শুনলেন না তিনি। সীমা বেগম ওর কথায় পাত্তা না দিয়ে হাতের কাজ সেরে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলেন, বলে গেলেন আদিত্যের সঙ্গে যেতে। উনি যাওয়ার পর মেধা মুখ বেজার করে বসে রইল। আদিত্য নেই। মহারাজ গান্ডে পিণ্ডে গিলে কোথায় যেন বের হয়েছে। তখন স্মরণ হলো মামুনি দুপুরে রান্না করে যায়নি, অর্থাৎ তাকে ঝটপট কিছু করতে হবে। সে রান্নাঘরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই ফোনের রিংটন বেজে উঠল। আদিত্যের কল দেখে মুখ ভেঙচিয়ে কল ধরে বলল, বলুন। রান্নার প্রয়োজন নেই, আমি খাবার নিয়ে আসবো। চুপচাপ টিভি দেখো, নয়তো ঘুম দাও। আর পণ্ডিত করে কিছু করতে গেলে খবর আছে, বলে দিলাম। কি খবর শুনি? কথার জবাবে আদিত্যর পাশ থেকে কেউ একজন কণ্ঠে দুষ্টুমি ঢেলে গেয়ে উঠল, তুমি আমি, আমি তুমি, উথাল পাথাল প্রেম, দরজা বন্ধ জানালা বন্ধ, জমিয়ে দেব প্রেম। আদিত্যকে পাঠিয়ে দিচ্ছি প্রেম, জমিয়ে ফেলো মেধা, এই সুযোগ। আদিত্যের বন্ধু শামীমের বলা কথা শুনে মেধা চোখ বড় বড় করে ফেলল। বোধহয় কেউ শামীমের মুখটা চেপে ধরেছে। শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। অতঃপর কলটা আপনা আপনি কেটে গেল। তখন মেধা কান থেকে ফোন সরিয়ে বলল, ওই মাগুর মাছের সঙ্গে প্রেম জমানোর চেয়ে ফিট খেয়ে স্মৃতি হারিয়ে ফেলা উত্তম। সে নাকি করবে প্রেম, যত সব আজাইরা ঢং। তখন দুপুর 1টা। গ্রীষ্মের দুপুরে বাইরে কড়া রোদ। মেধা গোসল সেরে ভেজা চুল মেলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক পূর্বের মতোই এলোমেলো ঘুমানোর স্টাইল। না আছে মাথার নিচে বালিশ, আর না আছে পোশাকের স্ত্রী। আদিত্যের সঙ্গে কথা বলার পরেই গোসল সেরে নুডলস রান্না করে খেয়েছে। সারাটা দিন টুকটুক করে কিছু না কিছু খাওয়ার তার অভ্যাস। একেবারে বেশি কিছু খাবে না, অল্প অল্প করে একের পর এক চলবে তো চলবেই। মেধার নুডলস খেয়ে কিছুক্ষণ টিভি দেখে পুরো বাসা চক্কর দিয়েছে। আমানের রুমে তালা দেয়া, সে নিজেই তালা দিয়ে গেছে। মামুনির রুমেও উকি দিতে ভুলল না সে। অতঃপর আদিত্যের রুমে ঢুকে বিছানায় 3 থেকে 4 বার গড়াগড়ি দিয়ে তার স্মরণ হয়েছে এটা তার শত্রুর বিছানা। আর শত্রুর রাতে বিছানায় হিসুটিসু করে দেওয়ার বদ অভ্যাস থাকলেও থাকতে পারে। এই কথা ভেবে সে ছটফট উঠে জামা কাপড় ছেড়ে নিল। এই কথা আগে স্মরণ হলে কখনোই বিছানায় শুতো না, বড্ড ভুল হয়ে গেছে তার। এরপর সে আদিত্যের বেলকুনিতে গিয়ে এদিক ওদিক তাকিয়ে মেলে রাখা তোয়ালেটায় মুখ মুছল। তোয়ালে থেকে দারুণ স্মেল পাচ্ছে, বোধহয় বিদেশি শ্যাম্পু হবে। পুরো শ্যাম্পুটা হাপিস করতে হবে। ছেলে মানুষের এত নামি দামি শ্যাম্পুর ব্যবহার করার কি দরকার? তাদের জন্য 2 টাকার মিনি প্যাকগুলোই যথেষ্ট। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এসব ভেবে পুনরায় রুমে আসলো। ড্রেসিং টেবিলের সামনে আদিত্যের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা। সে এক এক করে 12টা হাত ঘড়ি পেল। সুন্দর ঘড়িগুলো একসাথে 5টা পরে হাত নাড়াচাড়া করে রেখে দিল। না, চুরির মতো সুন্দর দেখাচ্ছে না। তারপর আদিত্যের অতি পছন্দের পারফিউমগুলো থেকে একটা নিয়ে নিজের শরীরে দিল। জেন্টস হলেও স্মেল দারুণ। তাছাড়া সে তো বাইরে যাচ্ছে না, মনে খোরাক মেটাতে রুমেই থাকছে। এরপর সে সেখানে থেকেই বেরিয়ে নিজের রুমে গিয়ে মুখে ক্রিম মেখে চোখে গাঢ় করে কাজল দিল।
তারপর টকটকে লাল লিপস্টিক ঠোঁটে দিয়ে কি মনে করে ঘষে মুছেও ফেলল। হাতে কাজ নেই, বাসাও ফাঁকা। একবার ভাবলো ছাদ থেকে ঘুরে আসবে, যে ভাবা সেই কাজ। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক করা। আদিত্য কাজ বুঝতে বাকি নেই তার। দরজা ধরে কিছুটা টানাটানি করে না পেরে আদিত্যকে মনে খুব গালাগালি দিল। তারপর জানালার পাশে বসে পায়ে পথচারীদের যাতায়াত দেখল। একটা সময় অলসতার ভর করলো তার মাঝে। সে শুয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো। আকাশ নিয়ে আবোল তাবোল গানও গাইলো, যে গানের আগামাথা কিচ্ছু নেই, আর না আছে সুর। যদিও এটাকে গান বলা যাবে না, তবে পাগলের প্রলাপ ভুললে ভুল হবে না। গান থামিয়ে এসে আকাশ কুসুম ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে স্বপ্নের দেশেও পাড়ি দিল। এর প্রায় ঘন্টাখানিক পরে আদিত্য বাসায় ফিরল। হাতের ব্যাগ রান্নাঘরে রেখে একবার মেথার রুমে ঢু মারতেই তার চোখ চড়ক গাছ। সে দৃষ্টি সরিয়ে দ্রুত প্রস্থান করলো। এই মেয়ে এত বড় হয়েছে অথচ ড্রেস, সত্যিই কিছু বলার নেই গাথিটাকে। একটু যদি বুদ্ধি থাকতো এর মাথায়। আদিত্য রুমে ফিরে ছটফট ফ্রেশ হয়ে আগে খাবার গরম করলো, তারপর সেগুলো সুন্দর করে সাজিয়ে আবার গেল মেধাকে ডাকতে। কুম্ভকর্ণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সময় যে গুটি গুটি পায়ে 3টার ঘরে পৌঁছেছে সে খেয়াল নেই। কোথায় ওকে সুন্দর করে বেড়ে খেতে দিবে তা না, ওকেই। আদিত্য এবার মাঝ সিঁড়ি থেকে মেধাকে ডাকতে ডাকতে গেল, যাতে সে ডাক শুনে নড়েচড়ে সুন্দর করে শয়। সত্যি সত্যিই মেধা আদিত্যের ডাক শুনে ঘুমের ঘোরে পোশাক ঠিক করে ওর কানের বালিশ চাপা দিয়ে রাখলো, যাতে আদিত্যের ডাক তার ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে। ওর কাণ্ড দেখে আদিত্য বালিশটা কেড়ে নিয়ে বলল, খেতে হবে, ওঠো তাড়াতাড়ি। মেধা, মেধা। উপরোক্ত কথাগুলো দুই এক বলে মেধার সারা শব্দ পাওয়া গেল না। সে ঘুমে বিভোর। আদিত্য বেশ কয়েকবার ডাকলে এবার প্রচণ্ড বিরক্ত হয়ে উত্তর দিল, বাল খাবে। একথা বলে সে পুনরায় ঘুমের দেশে তলিয়ে গেল। আদিত্য টেনে বসেও কাজ হলো না। এক পর্যায়ে মেধা বসে থাকতে থাকতেই বিছানায় কাত হয়ে পড়ে গেল। আর সেই অবস্থাতেই আবার ঘুম, অর্থাৎ পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুম আগে। ঘুম থেকে উঠেই না হয় দেখবে পৃথিবী কোন দিকে উল্টালো। আদিত্য বিরক্ত হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সেও পাশে শুয়ে পড়ল। এ কাজটা কেন করলো সে জানে না, তবে মন বলল তাকে তাই করেছে। কেন জানি এই মুহূর্তে ঠিক ভুলের বিচার করতে ইচ্ছে হলো না তার। ইচ্ছে হলো পাশের চঞ্চল মেয়েটাকে দু চোখ ভরে দেখার, আলতো করে স্পর্শ করার, অবাধ্য মনের সঙ্গে যুদ্ধ করে দুরু দুরু বুকে তার অলক্ষেই ওষ্ঠ ছুঁয়ে দেখার। এইটুকু বাদে তার নিষিদ্ধ কোনো চাওয়া নেই। তবে মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে মেয়েটাকে হৃদয় চিরে দেখিয়ে চিৎকার করে বলতে, দেখ পাগলি, দেখ ঠিক কতটা ভালোবাসি তোকে। মনে মনে এসব কথা ভেবেই যখন আদিত্য মেধার গাল ছুঁয়ে যাবে, তখন মেধা আচমকা তার পেটের উপর পা তুলে গলা জড়িয়ে ধরে বলল, এই বল বল, আমার সঙ্গে বল। কি আশ্চর্য, কি বলবো? যেটা বললাম কিছুক্ষণ আগে সেটা বল। সেটা মানে কোনটা? আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে বলবি, ওকে? হুম। আমরা দুই ভাই বাদাম বেচে খাই, বাদাম ভর্তি পোকা, তুই একটা বোকা। আদিত্য হতবুদ্ধি হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি বলে এই মেয়ে? মাথা কি পুরোটা গেছে ওর? মেধা ততক্ষণে বালিশ ছেড়ে আদিত্যের বুকে মাথা রেখেছে, শক্ত করে ধরে রেখেছে আদিত্যকে। আদিত্য নেত্রজোড়া বন্ধ করে অনুভব করছে প্রিয়সীকে। তখন আরও একটা জিনিস খেয়াল হলো তার, মেধার শরীর থেকে ওর পারফিউমের স্মেল পাচ্ছে। সে এবার নিঃশব্দে হাসলো, তারপর দ্বিধা ছেড়ে মেধাকে আলতো করে আগলে নিল তার তৃষ্ণাত্ম বুকে। তখন অনাবিল সুখরা হানা দিল আদিত্যের বুকের বাঁ পাশে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে আদিত্য মুখ উঁচিয়ে ওষ্ঠ ছোঁয়ালো মেধার ললাটে, যা মেধার অজানায় রয়ে গেল।
এক পর্যায়ে আদিত্য কিছু ভেবে আস্তে করে মেধাকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। এই মেয়ে উঠে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। এমনিতেই অহেতুক অভিযোগের তীর ছুঁড়ে তার দিকে। এখন এমন অবস্থা দেখলে ধর্ষকের অপবাদ দিতে একটুও কৃপণতা করবে না। এসব ভেবে সে আরও একবার ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 4টা বাজে 20 মিনিট বাকি। সে আর না দাঁড়িয়ে নিচে গিয়ে খেয়ে রুমে গেল রেডি হতে। তখন বিকাল 6:30। সূর্য ডুবে ঘন আধারে ডুবে যাচ্ছে চারিপাশ। মুক্ত পাখিগুলো ফিরে এসেছে আপন নীড়ে। দিনের আলোয় অনুপস্থিতিতে কৃত্রিম আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট। কিন্তু মেধা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। গভীর ঘুমে মগ্ন সে। তবে প্রচণ্ড ক্ষুধা অনুভব করাতে নড়েচড়ে পেটে কয়েকবার হাত বুলিয়ে আবার ঘুমিয়ে গেল। কিন্তু এতে কাজ হলো না। অনেকক্ষণ যাবৎ একই কাজ করাতে পেটেও শুনছে না। তার খাদ্য চাই, পানি চাই। অথচ অলস ঘুমকাতুরে মেধা যে উঠছে না। সে আরও ঘুমাতে চায়। নেত্রজোড়াও খোলা বড্ড মুশকিল হয়ে যাচ্ছে তার। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে পেটের জ্বালাতে মেধার ঘুমটা অবশেষে হালকা হতে আরম্ভ করলো। শরীর জুড়ে এক রাশ অলসতা নড়ে চড়ে কাটিয়ে দিল আরও কয়েক মিনিট। তারপর হঠাৎই তার মনে হলো বাইরে যাওয়ার কথা ছিল, মামুনিকে কল দেওয়ারও কথা। সেই শোয়া অবস্থাতেই দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে ঝটপট উঠে ফোন চেক করে দেখে সত্যিই কল এসেছে 16 বার। 8 বার দিয়েছে তার বাবা, বাকি সব মামা আর মামিরা। বকা খাওয়ার ভয়ে সে আঁক বাড়িয়ে কাউকে কল দিল না। আগে ওই হতচ্ছাড়া ঘাড়তারা আদিত্যকে খুঁজতে হবে। সে কি ফিরেছে? ফিরলে ওকে ডাকলো না কেন? নাকি সে তাকে রেখে চলে গেছে? ওই লোকের বিশ্বাস নেই, সে সব করতে পারে। একথা ভেবে মেধা দৌড়ে গেল আদিত্য এসেছে কিনা দেখতে। হ্যাঁ, মহারাজা রুমে বসে রাজকীয় ভঙ্গিতে বসে কফি খাচ্ছে আর ফাইল দেখছে। দিন দুনিয়া ভুলে ফাইলে তার দৃষ্টি। মাঝে মাঝে দ্রুত গতিতে হাত চালাচ্ছে কিবোর্ডে। তাকে রুমে বসে কাজ করতে দেখে মেধার প্রচণ্ড রাগ হলো। এদিকে কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে তাতে খাওয়ার জন্য একবারও ডাকলো তো নাই, বরং তাদের যাওয়াও হলো না। সব আনন্দ ফিকে হয়ে গেল এই অসভ্য লোকটার জন্য। ইস, ওখানে না জানি সবাই কত মজা করছে, কত শত ছবি তুলে গ্যালারি ভর্তি করছে, অথচ সে সুযোগ পেয়ে হাতছাড়া করলো। সুখপূর্ণ কিছু মিষ্টি মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত হতে হলো। সব হয়েছে ওই লোকটার জন্য। মোদ্দা কথা, সে না হয় ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তো জেগেছিল। তাহলে ওকে ডাকলে কি হতো? বাসায় তাকে না দেখে নিশ্চিত খুঁজেছেও, আর ঘুমাতে দেখে সে নিশ্চিত মনে বসে ফাইল দেখছে। তার মানে এই বদলোক ইচ্ছে করেই ওকে ডাকেনি। এমন হতে পারে আদিত্য যাবে না ভেবে তাকেও যেতে না দেওয়ায় পূর্ব পরিকল্পনায় এটেছে। কিন্তু তার এই পরিকল্পনা সে সফল হতে দিবে না, কিছুতেই না। মনে মনে এসব ভেবে দরজার সামনে দাঁড়িয়ে রইল মেধা। তখন আদিত্য বলল, দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে খেয়ে নাও, যাও। আপনি ডাকলেন না কেন আমায়? গিয়েছিলাম, গিয়ে দেখি বালিশকে জোরে ধরে চুমা চারটে খাচ্ছ, তাই কাছে গিয়ে রিস্ক নিয়ে নে। অহেতুক ফালতু কথা বলবেন না আদিত্য ভাই। যেতে বলেছে। পারবো না যেতে। কি আশ্চর্য, ঝগড়া করছো কেন? বেশ করেছি। আমাকে উঠতে হলে খবর আছে কিন্তু। যাচ্ছি, আপনার রুমে থাকার ইচ্ছে আমার নেই। একথা বলে মেধা হনহন করে বেরিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে পেট পুড়ে খেয়ে ড্রয়িং রুমে টিভি দেখতে বসলো। কিন্তু টিভি দেখাতে মন না থাকার রুমে এসে ওর বাবার সঙ্গে কথা বলল। কি আনতে হবে তার লম্বা লিস্ট মুখে বলে শুনল। রেজাউল হক হাসলেন মেয়ের বকবকানি শুনে। এরপর সে সীমা বেগমকে কল করে আদিত্যের নামে অভিযোগ দিল। যেতে না পারার আফসোস প্রকাশ করলো। এসব নিয়ে কথা বলে কল কেটে ঘুরে দেখে আদিত্য ফিটফাট হয়ে বিছানায় বসে আছে। সে ভ্রুকুচকে কিছু বলার আগে আদিত্য রেডি হতে বলে বাইরে যাবে হাঁটতে। মুখের উপর না করতে গিয়ে সে ভাবলো ফাঁকা বাসায় বসে বোর না হাঁটতে যাওয়াই উত্তম। তাই কথা না বাড়িয়ে ভদ্র মেয়ের মতো রেডি হয়ে আদিত্যের সঙ্গে বের হলো। ওরা গেট দিয়ে বের হতেই তখন আদিত্যের বাবার সঙ্গে দেখা হলো। আদিত্যের বাবাকে চাবিটা দিয়ে
খেয়ে বিশ্রাম নিতে বলল। সামনে এগোলো, পাশাপাশি হাঁটছে তারা। কারো মুখেই কোনো কথা নেই। মেধা শুধু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। নিরিবিলি রাস্তায় লোক সমাগম নেই। মাঝে মাঝে দু একজন পথচারী হেঁটে যাচ্ছে, আর আদিত্য ফোনে কথা বলতে বলতে ধীর পায়ে হাঁটছে। ব্যস্ত মানুষদের নিয়ে হাঁটতে বের হওয়ার এই এক জ্বালা। এদের হ্যালো হ্যালো শেষই হয় না। কোথায় পরিবেশটা উপভোগ করবে তা না, বিরক্তকর। মেধাকে বিরক্ত নিয়ে তাকিয়ে থাকতে দেখে আদিত্য কলটা কেটে বলল, কি তাকিয়েছো কেন? আপনি বিয়ে করলেও সংসার করতে পারবেন না, মিলিয়ে নিয়েন। আমি কোন দিক দিয়ে আনফিট? সব দিক থেকে মাশাল্লাহ, তবে আপনার ব্যস্ততা আপনাকে অনেক কিছু হারাতে বাধ্য করবে। বউ নেই, বাচ্চা নেই, এখন এত কিসের ব্যস্ততা? এখনই এমন হলে পরেই বা কি হবে? তার আসলে তখন না হয় ব্যস্ততা কমিয়ে দিব। তাদের জন্য টাকা জোগাড় করছেন শুধু কি ভালো রাখতে? আচ্ছা, এত এত টাকা দিয়ে সুখ কিনে দিতে পারবেন তো? মেয়ে, তুমি বেশি কথা বলো। উত্তরটা দেন। বিয়েতে সম্মতি দাও, তারপর স্বচ্ছকে না হয় দেখো কি পারি আর কি না পারি, ঠিক কতটুকু সুখ আর ভালোবাসা আগলে রাখতে পারি আমার বউকে। আমি তোমার মতো কথায় নয়, কাজে বিশ্বাসে। তাই বড় বড় কথা বাদ দিয়ে দ্রুত পা চালাও। আমি আপনাকে বিয়ে করব না আদিত্য ভাই। কেন? এই উত্তরটা আজ অন্তত ঠিকঠাক দাও। কারণ আপনি প্রেমিক পুরুষ হিসেবে। ও আচ্ছা, আমি প্রেমিক পুরুষ হিসেবে পারফেক্ট নই, তাই তো? একথা বলতে বলতে চিপা গলিতে দেয়ালের সঙ্গে আদিত্য মেধাকে চেপে ধরল। নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। অতঃপর মেধার ঠোঁট বৃদ্ধাঙ্গুলে বুলিয়ে অদ্ভুত স্বরে বলল, এবার প্রেমিক পুরুষের মতো কাজ হচ্ছে তো? ইনারের রং ও সাইজ জেনে সুযোগ বুঝে অযাচিত স্পর্শ করার যোগ্য এক প্রেমিকের কাজ, তাই না? তাহলে যোগ্যতা প্রমাণ করতে কি আমিও তাই করব? যেমন লিপ কিসের আবদার, রুম ডেট, সেই সঙ্গে প্রতি রাতে অবৈধভাবে শারীরিক চাহিদা মেটানোর সুযোগটা বুঝে নিতে হবে আমার। তাহলে যোগ্য প্রেমিকের খেতাব পাবো আমি। ওর এই কথা শুনে মেধা নেত্রযুগল বড় বড় করে তাকিয়ে আছে, বিস্মিত তার চাহনি। ততক্ষণে আদিত্য তার কাঁধের কামে সরিয়ে ওষ্ঠ ছুঁয়ে কামড় বসিয়েছে। মেধা ছটফট করে কিছু বলতে গেলে আদিত্য ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে না বোঝায় মাথা নাড়ায়, অর্থাৎ কিছু বলার বারণ। আদিত্যের এমন আচরণে মেধা তেজ দেখাতে গেলে আদিত্য তার হাত ধরে বাসার দিকে নিয়ে গেল। মেধা হাত ছাড়াতে গেলে ব্যর্থ হয়ে কামড় সহ খামচি দিতে থাকলো, কিন্তু তাতেও আদিত্য ওকে ছাড়ল না, বরঞ্চ হাতের বাঁধন আরো শক্ত করে ধরল। তারপর বাসায় গিয়ে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে সে রুমের দরজাটা আটকে মেধাকে ছুঁড়ে মারলো তার বিছানায় বরাবর। মেধা প্রচণ্ড ব্যথা পেয়ে কুকিয়ে উঠতেই তৎক্ষণিক আদিত্যকে আবিষ্কার করলো তার খুব কাছে, এতটাই কাছে যে তাকে একে অপরের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই, সেই সঙ্গে বাড়ি খাচ্ছে একে অপরের শ্বাস প্রশ্বাস। কৌশলে আদিত্য আটকে দিয়েছে মেধার দুটো হাত। তার পুরুষালী এক হাতেই বন্দি মেধার দুহাত, শরীরে ভরে নড়া ক্ষমতাটুকুও তার নেই। মেধা এবার নিজের পরাজয় মেনে নিতে বাধ্য, তবে সে কিছু বলার আগেই আদিত্য তার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াতেই সে ফুপিয়ে কেঁদে দিল। বারবার ওর মাথা নাড়িয়ে বারণ করলো এমন না করার। তার চোখ ভর্তি পানি নিয়ে কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছে অঝরে। তখন আদিত্য তার গালে চুমু এঁকে দিয়ে বলল, কাটলে হবে, বাকিটুকু সম্পূর্ণ করতে দাও। আজই না হয় যোগ্যতার হিসেবে সমাপ্তি আসুক। আমি সেটা বলিনি, আমি বলতে বৈধভাবে কাজ আনতে চাচ্ছি, তোমার ভালো লাগছে না, তাই আজই হাস্যনাস্ত হয়ে যাক। তারপর আমিও দেখি বিয়ে না করে কই যাও। আদিত্য ভাই প্লিজ এমন করবেন না। প্রেম করবো না? এই তোর না প্রেমিক পুরুষ চাই? আমি তো রোমান্টিক প্রেমিকের প্রমাণও দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? আপনি সত্যি খুব খারাপ আদিত্য ভাই, খুব খারাপ। একদম ঠিক। তাই এই মুহূর্তে আরেকটা খারাপ রূপের সঙ্গে পরিচিত হয়ে না। আমার ভালোবাসার পবিত্র ফুল তুই, তাই কখনো খারাপ নজরে দেখিনি, খারাপভাবে স্পর্শও করিনি। তোকে দিতে চেয়েছি অফুরন্ত ভালোবাসা, কিন্তু না, তোর তো ভালো কিছু সহ্যই হচ্ছে না। তোর চাই নোংরামি, সে সঙ্গে বকাটের মতো মুখে ভালোবাসি করে ফেনা তুলে ফেলার মতো লোক দেখানো ভালোবাসা, যার চিপায় গিয়ে শরীর হাতানো ছাড়া প্রেম বোঝে না। লাগছে আমার, আপনার ভর সহ্য করতে পারছি না আমি। উঠুন প্লিজ, ছাড়ুন আমায়। অবশ্যই, কেন না জান পাখি, তবে আমাকে রাগানোর শাস্তি তোমাকে পেতে হবে। পদে পদে সামান্য কারণে আমি এবং আমার ভালোবাসাকে অপমান করা
তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসের পতন যে আজকেই ঘটাবো আমি, এই মুহূর্তে। সে সঙ্গে নতুন করে হিসাবের খাতাটাও খুলে ফেলবো এই মুহূর্ত থেকে। আর বিয়ের আগে বেহায়া পুরুষ হতে চাইনি আমি, তবে বাধ্য করলাম তুমি ও তোমার খোঁচা কথাবার্তা। এইটুকু বলেই আদিত্য নিজের ওষ্ঠ ডুবালো মেধার কম্পিত ওষ্ঠ জড়ায়। ধীরে ধীরে ঘোরের মধ্যে চলে গেল সে। সময় স্থান কাল ভুলে ডুবে গেল নিশ্চিত এক চাওয়ায় মতে। মেধা তাকে থামাতে সাধ্যমতো চেষ্টা করে, অবশেষে না পেরে বুদ্ধি খাটিয়ে শক্ত করে কামড় ধরল আদিত্যর নিচের ঠোঁট। সেই সঙ্গে তার চোখের চাহনিতে স্পষ্ট তরল হলো ছাড়ার আকুতি। ওর এমন প্রচেষ্টা দেখে আদিত্য সেই অবস্থাতেই হেসে ছেড়ে দিল। অতঃপর মেধা ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল, কি সহ্য হচ্ছে না আর? সামান্য এটুকুতেই কাহিল হয়ে চলবে জান পাখি? তোমার রোমান্টিক প্রেমিক পুরুষ চাই? আদিত্যের কথায় জবাবে মেধা অতি দ্রুত না বোধক মাথা নাড়ল। অর্থাৎ তার আর চায় না রোমান্টিক প্রেমিক পুরুষ। তার এই ভীত অবস্থা দেখে আদিত্য তাকে ছেড়ে উঠে বসল। সুযোগ বুঝে মেধা দৌড়ে পালানোর আগে পুনরায় ওড়নাটায় টান পড়ল। সে কিছু ফিরে তাকাতেই বন্দী হলো আদিত্যের বাহু ধরে। আদিত্য তাকে কোলে বসিয়ে কাঁধে থুতনি রেখে বলল, ছাড় দিয়েছে, ছেড়ে তো দেয়নি বেব। ক্লাস কেবল শুরু, পালাচ্ছে কোথায়? বলছি তো আর অপমান করব না, প্রমিস। এবার ছাড়ুন প্লিজ। একরাশ ভয়, সংকোচ এবং অস্বস্তিতে জর্জরিত হয়ে মেধা কেঁদে কেটে একাকার অবস্থা। কান্নার চোটে শ্বাস নেওয়াটা দুষ্কর হয়ে যাচ্ছে তার। এদিক একদিনেই এত ডোজ নিতে পারছে না সে। পুরো শরীর থরথর করে কাঁপছে। হৃৎপিণ্ড ঠুকফুক ক্রমশ বেড়েই যাচ্ছে। অনেকক্ষণ থেকে গলা শুকিয়ে কাঠ। আর আদিত্য এমন কিছু করবে তার ভাবনার বাইরে। যদি আদিত্য তাকে লিপকিস আর কাঁধের কামড় ছাড়া শরীরে কোনো ভাঁজেই স্পর্শ করেনি, শুধু এটার জন্য অপ্রত্যাশিত শকড। তখনও মেধাকে কাঁদতে দেখে আদিত্য তাকে ফের তার ঘুরিয়ে চোখ মুছে দিয়ে বলল, আম্মু গ্রাম থেকে ফিরলে আবার বিয়ের কথা উঠবে, তখন গাই না সুন্দর করে সম্মতি দিয়ে দিবে। আর যেন বলা না লাগে, আগামীকাল বাবার সঙ্গে গ্রামে যাবে তুমি। ততদিনে তেরামনকে বোঝাও, প্রস্তুত করো আমাকে চির সখারূপে গ্রহণ করতে। আমি কয়েকদিনের জন্য সিলেট যাচ্ছি, ফিরে এসে কোনো রকমের তাল ভালো শুনবো না। প্রয়োজনে জোরপূর্বক বউ ঘরে তুলব, মনে থাকে যেন। একথা বলে আদিত্য তাকে ছেড়ে দিল। মেধার একদণ্ড না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল নিজের কক্ষে। আদিত্য বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওর আম্মুর সঙ্গে কথা বলে নিল। ইঙ্গিত করে আমানের কথা জিজ্ঞেস করতেও ভুলল না সে। তবে মেধা আদিত্যের ব্যবহারে এখনো হতবাক। সে বালিশে মুখ গুজে স্থির হয়ে বসে আছে। শরীরখানা মৃদুভাবে কাঁপছে। কি থেকে কি হয়ে গেল এখনো তার বোধগম্য হচ্ছে না। কত কথা তো বলে আদিত্যকে কই, কখনো তো এসব ভেবে বেশ কিছুক্ষণ অনড় হয়ে বসে রইল মেধা। তারপর দরজা আটকে রুমে অন্ধকার করে শুয়ে পড়ল। আর রুম থেকে বের হলো না, খেলও না। আদিত্যের বাবা যাতে ডাকতে না আসে তাই ফোন করে আহ্লাদি ভরা কণ্ঠে জানিয়ে দিল সে খাবে না। সন্ধ্যা থেকে এটা ওটা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। তার মেসেজ দেখে আদিত্যের বাবা আর কিছু বলল না, কারণ উনি অবগত বলেও আর কাজ হবে না। তাই অহেতুক কথা না বাড়িয়ে ছেলেকে ডেকে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। আদিত্য আর মেধাকে আর ডাকলো না, আর না তার খোঁজ খবর নিল। নিজের অভ্যাস মতো রাত জেগে অফিসের কাজ সেরে গভীর রাতে ঘুমাতে গেল। এর পরদিন সকালে মেধা ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আদিত্যের বাবার সঙ্গে সে এখন গ্রামে যাচ্ছে, মুখ থমথমে। তখন বুয়া এসে খাবার নিয়ে সবটুকু খাওয়ার সে খেলো। আজ কোনো ধরনের তাল বাহানা দেখালো না। একটু পরে আদিত্য এবং তার বাবা এসে বসলো পাশের চেয়ারে। তবুও সে দৃষ্টি তুললে তাকালো না। বাবা ও ছেলে অফিসে নিয়ে কথা বলছিল আর খাচ্ছিল। কিসব হিসাব নিকাশের কথা মেধার মাথায় ঢুকছিল না, তাই সে এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। যদিও উপস্থিত হয়ে আদিত্য মেধাকে খেয়াল করেছে, সেই সঙ্গে আবহাওয়া গরম আন্দাজ করেছে। তবে গতরাতে যা করেছে বা হয়েছে তা একটু বেশি করে ফেলেছে সেও মানে। এটা মোটেও উচিত হয়নি। তাছাড়া এত রয়ে সয়ে কি আর রোমাঞ্চ হয়? সে তো প্রথম দিকে
অভিনয় করেই ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু পরে ঘোর লেগে গেছে। অবাধ্য, নিয়ন্ত্রণহীন, নিষিদ্ধ এই ঘোর। তাছাড়া কি বা করার আছে? ভালোবাসার কথা বলতে পারে না, বোঝালেও বোঝে না। মান অভিমান তো বোঝেই না, বরং দ্বিগুণ ওর রাগকে বাড়িয়ে দেয়। অথচ পাগল এক প্রেমিক পুরুষকে আশা করে মেধা চায় কেউ একজন উন্মাদের মতো ভালোবাসুক থাকে। এক কথায় বেপরোয়া টাইপের প্রেমিক। আদিত্য নাকি এসবের সঙ্গে যায় না, তার মতো কাঠখোট্টা উন্মাদ প্রেমিক হতে পারবে না, কখনো না, কোনোদিনও না। অথচ সামান্য একটু রোমান্টিকতা দেখাতে মেয়ে কেঁদে কেটে একাকার অবস্থা, আবার আবদার করে রোমান্টিক পুরুষের। মানে এই মেয়েটার কি চায় সে নিজেও জানে না, পারে তো শুধু মুখে বড় বড় কথা বলতে, আর সেই কথা দিয়ে তাকে তীব্রভাবে আঘাত করতে। এসব কথা ভেবে আদিত্য পুনরায় মেধার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। সে বসে বসে আপন মনে সিদ্ধ ডিমের খোসা ছাড়াচ্ছে। ডিমের কুসুম কোনো কালেই খায় না মেধা। এখনো সে ডিমের সাদা অংশ খেয়ে চুপ করে বসে আছে, মুখে রাস শব্দ নেই। অন্যদিন হলে কানে মাথা ঝাঁঝা করে দিত। তখন আদিত্যের বাবা খাওয়া শেষ করে রেডি হয়ে নিজের কক্ষে গেলেন। এসেই মেধাকে নিয়ে বেরিয়ে পড়বে। ওর বাবা প্রস্থান হতে আদিত্য বলল, চোখ মুখ ফোলা কেন তোমার? বাতাস দিয়ে ফুলিয়েছি, সুন্দর লাগছে না? আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু ওখানে গিয়ে হ্যাংলামি করব না, ছেলেদের থেকে দূরে থাকবো, একা বাসার বাইরে বের হব না, আপনার আম্মুর আঁচল ধরে থাকবো, আর প্রতি ঘন্টায় কল করে আপনাকে সব জানাবো, ঠিক আছে না? হুম। আর কিছু বলবেন? না কেন? অনন্তকাল ধরে বসে থাকা সম্ভব নয় না, তাই উঠবো আমি। মেধার কথা শুনে আদিত্য ওর খাওয়া থামিয়ে মেধার মুখের দিকে তাকিয়ে রইল। অভিমানের টইটুম্বুর তার মুখ, একরাশ অভিযোগ চোখের চাহনিতে। রাগে এখনো দৃষ্টি তুলে তাকায়নি তার দিকে। হাতের মুঠোয় ওড়নার অংশ শক্ত করে চেপে ধরে শান্তভাবে বসে আছে। কথার ভাজে ভাজে রাগ মিশ্রিত অভিযোগগুলো ঝরে ঝরে পড়ছে। তা দেখে আদিত্যের হাসি পেল, হাসলো, তবে তার হাসিটুকু ঠোঁটের কোণেই অদৃশ্য হয়ে গেল। এইটুকু পুচকে মেয়ে, আবার রাগও আছে। তার থেকে জবাব না পেয়ে মেধা তৎক্ষণে উঠে বেসিনে হাত ধুয়ে ড্রয়িং রুমে বসেছে। রাগে তার পুরো শরীর রেডি করছে। এর কারণও ওই আদিত্যই। এই তো বছরখানেক আগে আদিত্য সব কাজিনদের মতো তাকেও তুই করে সম্বোধন করত, কিন্তু হঠাৎ তার সম্বোধন পরিবর্তন এসেছে। তুই থেকে এক লাফে তুমিতে স্থির হয়েছে, যে কারণে কাজিনদের পচা নিয়েই তাকে সহ্য করতে হয়। তাকে দেখলেই কাজিনরা জোট হয়ে চেঁচিয়ে বলে, এই যে আদিত্য ভাইয়ের, তুমি প্রেমে কত দূর এগোলে? হুম। যা সঙ্গেই দেখা হোক, সবাই আদিত্যকে জড়িয়ে মজা নেয়। এই নিয়ে অভিযোগ দিলেও কাজ হয় না, বরং ওদের উস্কে দিয়ে আদিত্যের মা সর্বসম্মুখে ঘোষণা দিয়েছেন, খবরদার বলছি, কেউ আর মজা নিবি না, বরং ওদের একান্তে প্রেম করার সুযোগ করে দিবে। ওনার কথা ওরা আরও সুযোগ পেয়ে যাচ্ছে, তাই বলে মজা নেই। কেউ কেউ তো ওদের বিয়ে, বাসর, বাচ্চার অবধি চলে গেছে। যেসবের কথা মুখে আনাও পাপ। এসব তার পছন্দ না, ওই মানুষটাকেই তো পছন্দ না। কিন্তু মূল ঘটনা হচ্ছে, গ্রামে গিয়ে কাজিনদের আবার তাকে ধরবে। তারা জেনে গেছে গত রাতে আদিত্য আর সে বাসায় ছিল। এখন মন গড়া কত কিছুই না ভেবে সব কিছু মিলে মেসেজ করছে। তবে এক পক্ষই খুব ভালো হয়েছে, আদিত্য যাচ্ছে না। তাছাড়া গতরাতে আদিত্য যা করেছে এজন্য মাফ করবে না সে। প্রেমিক পুরুষ না হোক, তাকে অন্তত ভালো মানুষ ভাবত, কিন্তু গতরাতে তার সমস্ত ধারণা বদলে দিয়েছে। আদিত্যের দিকে তাকিয়ে মেধা এসব ভাবছিল। হঠাৎ আদিত্যের সঙ্গে তার চোখাচোখি হওয়াতে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তখন আদিত্যের বাবা চলে আসায় বিদায় নিয়ে ওনারা চলে গেল। আদিত্য ওর কাজ সেরে সেও বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। যথাসময়ে মেধা গ্রামে পৌঁছে কাজিনদের নিয়ে মেতে আছে। তার দূরত্বপনা বেড়ে গেছে অতি মাত্রায়। বিয়ের অজুহাতে শহরের মানুষ দেখতে গ্রামে কিছু মানুষও এসেছে। তারা সীমা বেগম এবং বড় মামির সঙ্গে গল্পে মেতেছে। বড় মামি মেয়ের শ্বশুরবাড়ির সুনাম ছড়ায় ব্যস্ত।
মন মতো পাত্র পেয়েছে ওনারা বেজায় খুশি। যদি সুপাত্র মেয়ে নিজেই খুঁজে নিয়েছে। ওদিকে নতুন বউকে শুচিয়ে খিদে ধরেছে মেধা সহ রিমি, মিমি ও সাথী। বোনদের মধ্যে সুচি হচ্ছে সবার বড়। এখন তারা সুচির মুখ আর হাত বেঁধে রেখে হবু দুলাভাইয়ের সঙ্গে চ্যাট করছে, কত রং ঠঙের আলাপও করছে। চলছে তাদের মধ্যে। হবু দুলাভাইয়ের বোকা বানিয়ে উচ্চ শব্দে হেসে উঠছে কখনো কখনো। সুচি শুধু অসহায় চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে বোনদের কাণ্ড কারখানা। এমন বোন থাকলে শত্রুর প্রয়োজন হয় না। তখন সীমা বেগম হঠাৎ রুমে এসে তাদের থমকে কাজ ধরিয়ে দিয়েছে। কাজ হচ্ছে মটরশুঁটি খোসা ছাড়ানো। ধমক থেকে বাঁচতে বোটা মিলে খোসা ছাড়াতেও বসে গেছে। তবে মটরশুঁটির দানাগুলো পেটে চালান করছে বেশি। সঙ্গে আছে তাদের খুনসুটি। সুচি ফোন পেয়ে সেই যে রুম দরজা আটকেছে এখনও খুলেনি। তখন রিমি ইশারায় সিমিকে কিছু বুঝিয়ে মেধাকে বলল, এই মেধা, বল না কাল কি কি করলি? কাল দুপুরে ঘুমিয়ে উঠেছি সেই সন্ধ্যায়। তারপর সন্ধ্যা থেকে কি করলি? তেমন কিছু করিনি, টিভি দেখেই সময় পার করেছি। বললেই হবে না, প্রেমিকের বাসায় থাকছিস, তাও আবার বাসা ফাঁকা। আদিত্য ভাইকে তোমরা জানো না সে কেমন, সে আবার করবে রোম্যান্স। ঠিক বলেছিস, এই আদিত্য ভাইটা না আসলে নিরামিষ।